হ্যাঁ, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার কথা শোনা যায়? ওকে, সো শোনা যায়। আমরা একটু 2 মিনিট টাইম নেই। 2 মিনিটে মানুষ এসে নিক, তারপরে শুরু করি। আজকে প্রচণ্ড শীত এদিকে। আচ্ছা, প্রথম 2 মিনিট আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে নিই, তারপরে সেইভাবে ক্লাস করবেন। ওকে? তো আমি যেই জিনিসগুলা বোঝাবো সেইগুলা বোঝানোর পরে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে? তখন যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে সেটা কমেন্ট করে জানাবেন। ওকে? আমি সেটা আবার রিপিট করার ট্রাই করব। ওকে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি যে কোনো একটা বিষয় শেখাইতেছি, এই শেখানোর বাইরে অন্য কোনো কোশ্চেন করবেন না তখন। ঠিক আছে? আপনাদের যে আদার্স অন্য কোনো কোশ্চেন থাকে সেটার জন্য আমি ক্লাস শেষে 10 মিনিট টাইম দিব, তখন আপনি সেই কোশ্চেনগুলো করেন। বাট ক্লাস চলাকালীন আমি যেই টপিকগুলো বুঝাইতেছি এই টপিকগুলা আপনি বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে বলবেন ক্লিয়ার, আর যদি বুঝতে না পারেন তাহলে কোনটুকু বুঝতে পারেননি সেটা লিখে দিলে আমি বুঝতে পারবো যে এই জায়গাটা আবার আমাকে রিপিট করা লাগবে। ওকে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোনো একটা জায়গা যদি আপনি মনোযোগ না দেন বা স্কিপ করেন তাহলে দেখবেন যে পরের অন্য কিছু বুঝবেন না অনেক সময়। ঠিক আছে? তো আমি আসলে আমার ক্লাসগুলো এমনভাবে সেট করে রাখছি যাতে একটা আর একটার সাথে ইন্টার রিলেটেড। তো আপনাকে সবসময় একটু মানে খেয়াল রাখতে হবে। আর আপনি যদি পারেন তাহলে আমি যে আমার নোট করা খাতাগুলো দিব সেগুলো নিজে নোট করতে পারেন। মানে আজকে থেকে তো প্রত্যেক ক্লাসের সাথে একটা একটা করে নোট যাবে। ঠিক আছে? তো সেই নোটগুলো আপনি আপনার খাতায় মানে সিকোয়েন্সিয়ালি নোট করতে পারেন। এটা আপনার জন্যই বেটার হবে। যখন 13-14টা ক্লাস হয়ে যাবে তখন কিন্তু আমাকে আবার এই 13-14টা ক্লাসের সবকিছু আমার মানে মাথায় থাকা লাগবে। তো তখন যদি আপনি আবার এরকম ক্লাস খুঁজতে যান তাহলে আপনার জন্য অনেক টাইম লেগে যাবে, কারণ এক একটা ক্লাস তো 1.5-2 ঘন্টা ধরে হবে। তো আপনি আবার যদি প্রতি ক্লাস ধরে খুঁজতে যান তাহলে আপনার জন্য টাফ হবে। তো আপনি কি করবেন, প্রতি ক্লাস করার পরে সেটা খাতায় নোট ডাউন করে ফেলবেন। আমি তো পিডিএফ দিবই, ওই পিডিএফ গুলাই নিজের মতো লিখে এবং ক্লাসে যা করাইছি সেগুলো বুঝে বুঝে একটা নোট খাতা তৈরি করে ফেলবেন ইংলিশের জন্য। ক্লিয়ার এতটুকু? ওকে, সো আশা করি ক্লিয়ার। তো আমরা শুরু করতেছি। আপনি যেখানে বুঝবেন না সেখানে বলবেন। ওকে? তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি একটা টিচারের কাছে পড়তাম, প্রাইমারি টিচার। তো আমাদের সর্বপ্রথম পড়াইছিল হচ্ছে ভার্বের লিস্ট। এটাকে আমরা বলি হচ্ছে ভার্বের লিস্ট। তো এই ভার্বের লিস্টটা আমরা কিভাবে পড়ছিলাম দেখেন। আপনারা এইগুলা কখনো পড়ছেন কিনা আমি জানি না, বাট এগুলা পড়া লাগবে,
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি শেখার জন্য। সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি, এটা আমি পরে যেয়ে শেখাচ্ছি। ওকে, সো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, ভার্বের পাস্ট ফর্ম কি হয়, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়। যেমন আমরা এখানে লিখছি যে অ্যাড। অ্যাড হচ্ছে, অ্যাড মানে কি, অ্যাড মানে যোগ করা, এটা একটা ভার্ব, তাই না? তো ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে কাজ বা ক্রিয়া, তাই না? তো অ্যাড মানে হচ্ছে যোগ করা, তো যোগ করা একটা কাজ, তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আমরা লিখে থাকি। পাস্ট ফর্মে কি লিখে থাকি, পাস্ট ফর্মে লিখে থাকি অ্যাডেড, ইডি যোগ করি। পাস্ট পার্টিসিপলেও লিখে রাখি অ্যাডেড, ঠিক আছে? তো এরকম অনেকগুলা ভার্ব আছে এখানে, আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব আজকে। সো এই পিডিএফ এর ভিতরে অনেকগুলা ভার্ব আছে, যেমন দেখেন অনেকগুলা ভার্ব। এই ভার্বগুলো আপনাকে মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? যেমন আমরা বললাম না, আমরা ক্লাস 5-এ এগুলা মুখস্থ করে রাখতাম, প্রতিদিন লিখতাম যে এই ভার্বের মানে হচ্ছে এটা, পাস্ট ফর্ম এটা, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। যেমন দেখেন ফেইল, ফেল করা মানে ব্যর্থ হওয়া, এটা তো আপনি জানেন, তাই না? যে অনেকে আমরা বলি না পাস করছে, ফেল করছে, তো পাস করা যেমন একটা ভার্ব, ফেল করাও তেমনি একটা ভার্ব। তো ফেল আর পাস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? তো এটার পাস্ট ফর্ম যদি হয় তাহলে আমরা কি লিখবো, ফেইলের পাস্ট ফর্ম হচ্ছে ফেইলড, ইডি যোগ হবে। আবার পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে ফেইলড। তার মানে এই তিনটা ফর্ম কিন্তু আমার সব সময় লাগবে। ইংরেজি শিখতে গেলে আমি এর পরবর্তীতে যাই শেখাবো সেখানে কিন্তু এভাবে লেখা থাকবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তখন আপনি যদি বলেন যে ভাই ভার্বের পাস্ট ফর্ম কি, বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে আগেই এই লিস্টটা দিয়ে রাখতেছি। এখানে অনেকগুলা লিস্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কারো যদি সমস্যা থাকে এইটাতে, এটা একদম মুখস্থ করার মতো, মানে মুখস্থ করার মতো বিষয়, ঠিক আছে? এখানে শেখানোর মতো কিছু নাই, আপনি এটা কিভাবে মুখস্থ করবেন আমি বলে দিচ্ছি। কারো যদি সমস্যা থাকে তাহলে সে কি করবেন, এখান থেকে মনে করেন যে বিট, বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। এখন এইটার মানে যদি আপনি না জানেন তাহলে একটা খাতায় লিখবেন যে বিট, বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। ওকে, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিট। এবার পাস্ট ফর্ম লিখবেন, পাস্ট ফর্মেও বিটি, আর পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে বিটেন। ওকে, তারপর আবার কমপ্লিট, সরি কম্পেট, কম্পেট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। তাহলে আরেকটা পড়বেন হচ্ছে পাস্ট ফর্মে কম্পেটেড অ্যান্ড কম্পিটেড। সো এই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড পাস্ট ফর্ম। তারপর ফিল, ফিল মানে কি, অনুভব করা। এখন ফিলের যদি আমি বলি যে পাস্ট ফর্ম কি, তাহলে আপনাকে বলতে হবে যে ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফেল্ড। ওকে, তাইলে এই ভার্বের লিস্টটা আপনার যেন সবসময় মুখস্থ থাকে। তো এখানে খুব যে বেশি আছে তাও না, বাট এইগুলো আপনার মুখস্থ থাকা লাগবে। ওকে, এতটুকু বুঝাইতে পারছে কিনা, এটা আমাদের ক্লাসের অংশ না, বাট এটা আপনাদের মুখস্থ করা লাগবে। এজন্য এই পিডিএফটা আমি দিয়ে দিব, এটা আপনাকে মুখস্থ করা লাগবে। এবং এটা কেন করা লাগবে আর এর গুরুত্ব কি পরের ক্লাসে গেলেই বুঝতে পারবেন। সো এতটুকু বুঝাইতে পারছি কিনা? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এই পিডিএফ আমি আজকের ক্লাসের সাথে অ্যাড করে দিব। ওকে, ক্লাস সাজায় দিব, কোনো সমস্যা নাই। এখন আমরা আজকে আমাদের যে মেইন টপিক, ক্লাস 1-এ ছিল পারসন, টেন্স এন্ড ভার্ব। তো আজকের ক্লাসটা একটু বড় হইতে পারে, বাট আমি বোঝানোর ট্রাই করব সব রকম ভাবে। হ্যাঁ, সো আপনি বোঝার ট্রাই করবেন। ওকে, আচ্ছা। তো এটা আমাদের সর্বপ্রথম টপিক, সেটা হচ্ছে পারসন। ওকে, সো পারসন মানে আসলে কি? পারসন মানে আমরা ধরি ব্যক্তি, তাই না? পারসন মানে হচ্ছে ব্যক্তি। এখন পারসন মানে হচ্ছে এখানে আবার কয়টা ব্যক্তি দেওয়া রয়েছে, একটা দেওয়া আছে হচ্ছে ফার্স্ট পারসন, একটা দেওয়া আছে সেকেন্ড পারসন, আর একটা দেওয়া আছে হচ্ছে থার্ড পারসন। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন এটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। ফার্স্ট পারসন হচ্ছে আমি নিজে, মনে থাকবে, আমি বা আমরা, অর্থাৎ যেখানে আমি আছি সেটাই ফার্স্ট পারসন, মনে থাকবে এটা। যেখানে আমি বিরাজমান থাকবো, যেমন যদি আমি বলি যে আমি এই কাজটি করেছি, তাহলে তো আমি নিজেই করছি, আমি আছি এখানে।
আবার যদি বলি যে আমরা এই কাজটি করছি, তার মানে আমরার ভিতর কিন্তু আমিও আছি, তাই না? তাহলে আমি যেখানে বিরাজমান থাকবো সেটাই ফার্স্ট পার্সন। ওকে, সো ফার্স্ট পার্সন নিয়ে এইগুলা পরের বিষয়, এগুলো আমি শেখাই দিচ্ছি। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে হচ্ছে যেখানে আমি নিজে থাকবো। ওকে ওকে, সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি বা আমার সামনে যে থাকবে, আমার সামনে যে থাকবে। যেমন মনে করেন যে এখন আমার সামনে হচ্ছে আপনারা আছেন, তাই না? তাহলে আপনাদেরকে আমি তুমিও বলতে পারি বা আপনিও বলতে পারি, ঠিক আছে? সো তুমি বা আপনি, এখন আমি আপনাদেরকে বলতেছি, সো এটাকে আমরা বলতেছি সেকেন্ড পার্সন। আমি নিজে ফার্স্ট পার্সন, যেটা আমি নিজে শেখাচ্ছি আপনাদের, আর আপনারা শিখতেছেন, সো আপনারা আমার সামনে আছেন, সো আপনারা হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, আমার ডিরেক্ট যার সাথে লিংক হচ্ছে। আর থার্ড পার্সন হচ্ছে আমিও না আপনিও না, এর বাইরে যা কিছু আছে সবকিছু থার্ড পার্সনে যাবে। আমি যদি এখন বলি যে আমি আপনাকে বললাম, ঠিক আছে, আমি আপনাকে বললাম যে রহিম কাজটা ভালো করে নাই, তাইলে এখানে যে রহিম বললাম, রহিম কিন্তু এখানে বিরাজমান নাই বা দূরে আছে, যাই বলি। তার মানে আমার আর আপনার বাদে বাকি যা বলতেছি সবকিছু থার্ড পার্সন। ওকে, তার মানে আমি বা আমরা যেখানে আছি সেখানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি বা তোমরা বা আপনি বা আপনারা। ওকে, আর থার্ড পার্সন বাকি সবকিছু, রহিম, করিম বা যে কোনো ধরনের রাম, সে, হি, সি, মানে যা কিছু আছে সবকিছু থার্ড পার্সনে যাবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা শিখতেছি পার্সন। এখন পার্সনের আবার অনেক ভাগ আছে। এই ভাগগুলা যে কত গুরুত্বপূর্ণ এটা আপনি প্রত্যেকটা ক্লাসে গেলেই বুঝতে পারবেন। আর এই শখটা যদি আপনার মাথার ভিতরে না থাকে তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। এই জন্য শখটা ভালো করে বুঝাচ্ছি, ভালো করে বোঝার ট্রাই করবেন। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা একটু নাম্বার বুঝি। আপনারা নাম্বার পড়ছেন না? অনেক সময় আসে না যে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একজন। ওকে, আর সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে একজন, আর প্লুরাল নাম্বার হচ্ছে একের অধিক। এটুকু তো সিম্পল, তাই না? তো নাম্বারে আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, নাম্বার হচ্ছে সিঙ্গুলার মানে বোঝায় একজন, আর প্লুরাল মানে বোঝায় একের অধিক জন। ওকে, এখন আমরা ফার্স্ট পার্সন নিয়ে কথা বলি। ওকে, ফার্স্ট পার্সন নিয়ে কথা বলতেছি। ফার্স্ট পার্সন মানে কে? আমি বা আমরা। ওকে, তো সিঙ্গুলার ফর্মে তো বলবো আমি, তাই না? সিঙ্গুলার মানে কি? একজন, তাহলে আমি বলবো আমি হচ্ছে একজন, সো আই। আর প্লুরালে আমরা কি বলবো? প্লুরাল মানে একের অধিক, তার মানে আমিও আছি, এরকম একের অধিক কি হইতে পারে? আমরা বলতে পারি, তাই না? তাহলে আমরা মানে হচ্ছে আমি সহ আরো অনেকেই বোঝাবে। সো প্লুরালে আমরা বোঝাবো হচ্ছে উই বা আমরা। এখন কথা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল তো বুঝলাম যে আই আর উই। এখন এই বাকিগুলো আপনাকে বুঝতে হবে, যেগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পসেসিভ প্রোনাউন ফর্ম, এগুলা যে আপনাকে মুখস্থ করা লাগবে ব্যাপারটা এরকম না। এগুলো আমি খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, আপনি বুঝবেন। ওকে, সাবজেক্টিভ ফর্ম মানে কি? সাবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে, এখন আমরা একটু সাবজেক্ট আর অবজেক্ট একটু বুঝে আসি আগে। ওকে, আমরা একটু সাবজেক্ট আর অবজেক্ট বুঝে আসি। দেখেন আমি এখানে লিখে দিছি সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট। মনে থাকবে এটা, ভার্বের কাজ যে সম্পূর্ণ করবে সেই সাবজেক্ট। এখন মনে করেন আমি এখানে লিখলাম যে করিম স্কুলে যায়। তো স্কুলে যায়, যায় কে? যায় হচ্ছে করিম, তাহলে করিম হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? আবার আমি যদি বলি যে লোকটি ছবি আঁকছে, লোকটি ছবি আঁকছে। ওকে, লোকটি ছবি আঁকছে, আঁকতেছে কে? আঁকতেছে হচ্ছে লোকটি, তার মানে লোকটিকে আমি বলবো হচ্ছে সাবজেক্ট। তার মানে এক কথায় হচ্ছে এই যে ভার্ব বা ক্রিয়া, আমরা তো কাজ তো বুঝি, যেটা হচ্ছে কাজ করা বোঝায়, এই কাজটা যে করবে তাকেই আমরা বলবো হচ্ছে সাবজেক্ট। ওকে, কাজটা যে করবে তাকেই বলবো সাবজেক্ট। এটা যেন মনে থাকে, এটা আমি কিন্তু আবার দ্বিতীয়বার রিপিট করব না। যেই ভার্বের কাজটা করবে তাকেই আমরা বলবো সাবজেক্ট। ওকে, এখন অবজেক্ট কি? অবজেক্টটা আবার কি? অবজেক্ট হচ্ছে
ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়, ভার্বকে। এখন আমি যদি বলি যে আমি রহিমকে মারলাম, আমি সবকিছু বাংলা দিয়ে শেখাইতেছি, এর কারণ আমি বুঝাইতেছি। ওকে, আমি রহিমকে মারলাম। ওকে, এখন মারলো কে? মারলো তো আমি, তাই না? তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট। এখন অবজেক্ট কিভাবে খুঁজে পাওয়া যায়? অবজেক্ট খুঁজে পাওয়া যায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে। এখন আমি যদি একে জিজ্ঞাসা করলি যে কাকে মারলাম বা কি মারলাম, তাহলে কি মারলাম তো অ্যান্সার আসতেছে না। কাকে মারলাম? রহিমকে মারলাম। কাকে মারলাম? রহিমকে মারলাম। তাহলে এখানে অ্যান্সার পাওয়া যাচ্ছে কাকে মারলাম? রহিমকে মারলাম। সো রহিম ইজ এ অবজেক্ট। রহিম ইজ এ অবজেক্ট। আবার মনে করেন এটা না, আবার মনে করেন যে আমরা বললাম যে সে পেয়ারা খায়, সে পেয়ারা খায়। খায় কে? সে। সো সে হচ্ছে সাবজেক্ট। আর কি খায়? এখন আবার দেখেন কি দিয়ে জিজ্ঞাসা করেন, কি খায়? পেয়ারা খায়। সো পেয়ারা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? সো সাবজেক্ট আর অবজেক্ট আমরা বুঝতে পারছি কিনা? এখন তো আমি সহজভাবে মিনিশি বোঝানোর জন্য শেখাচ্ছি, এরপরে কিন্তু কঠিন কঠিন ট্রান্সলেশন আসবে, তখনও সেম কোশ্চেনই আমরা করব। ক্লিয়ার? ওকে, সো আমরা সাবজেক্ট আর অবজেক্ট বুঝতে পারছি কিনা? সাবজেক্ট মানে হচ্ছে ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট, আর ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটাকে আমরা বলবো অবজেক্ট। জাস্ট এই সাবজেক্ট আর অবজেক্ট বুঝছেন কিনা এটা আমাকে বলবেন, ঠিক আছে? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লিয়ার এটা? ওকে, এখন যদি ক্লিয়ার হন তাহলে দেখেন এখানে আমরা বললাম যে সাবজেক্ট, এখানে আমরা বললাম অবজেক্ট, তাই না? এবারে আমরা একটু উপরে যাই। এবার আমরা প্রথমে একটু সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা বুঝবো। ওকে, যে কেন আমরা সাবজেক্টিভ ফর্মে আই বসাচ্ছি আর কেন অবজেক্টিভ ফর্মে মি বসাচ্ছি, এটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট তো আমরা বুঝতে পারছি। এখন সাবজেক্টিভ ফর্ম হলে আমি কে কেন আই বলতেছি, আবার অবজেক্টিভ ফর্ম বললে অবজেক্টিভে কেন মি বলতেছি, এটা আমি একটু বুঝাই দিই। দেখেন, আমি বললাম যে ওকে, একটু ভালো করে খেয়াল করবেন। আমি স্কুলে যাই, তাহলে কে যায়? আমি যাই, তাই না? তাহলে এর ট্রান্সলেশন, তাহলে এটা কি সাবজেক্টিভ না? যাই কে? আমি, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম, তাই না? এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টিভে আমরা কি বলছিলাম? আমি এর বদলে কি বসবে? আই, তাই না? সাবজেক্টিভে আই বসাইছিলাম। সো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। ওকে, এখন বললো সে আমাকে একটি বই দিল, সে আমাকে একটি বই দিল। ওকে, এখন দেখেন আমি দিলটাকে কে দিল? সে দিল। তার মানে সাবজেক্ট কিন্তু এটা, সাবজেক্ট হচ্ছে এইটা। সের ইংলিশ কি? হি বা সি, যে কোনো হইতে পারে। ছেলে হইলে হি আর মেয়ে হইলে সি, তো আমরা লিখলাম হি। ওকে, হি। সো সে। এখন দিল, কি দিল? হি। আচ্ছা, এটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, এটা টেন্সের ভেতরে তো শেখাবোই ফর্মটা। আচ্ছা, হি গেভ। এবার কাকে দিল? কাকে দিল? আমাকে দিল। কাকে দিল? আমাকে দিল। দেখেন আমাকে দিল মানে কি? আমি কিন্তু আছি, কিন্তু এটা এখন অবজেক্টিভ ফর্ম হয়ে গেছে। কি ফর্ম হয়ে গেছে? অবজেক্টিভ ফর্ম হয়ে গেছে। মানে আমাকে দিল মানে কি? যে আমাকে দিল মানে ওই যে বললাম না, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কাকে দিল? আমাকে দিল। তো কাকে দিল মানে হচ্ছে এটা অবজেক্ট। তাহলে অবজেক্টিভ ফর্ম হইলে আমাকে কি করতে হবে?
মি আনতে হবে, আয়ের জায়গায় মি আনতে হবে। সো হি গেভ মি মানে আমাকে, সো হি গেভ মি এ বুক। ওকে, সো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যখন সাবজেক্টিভ ফর্ম হবে তখন আই বসাবো, আর যখন অবজেক্টিভ ফর্ম হবে তখন মি বসাবো, জাস্ট সিম্পল। ওকে, এই জন্য আমরা এই ফর্মগুলো এখানে গঠন করছি। ওকে, আমি কিন্তু একটা দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো কিন্তু আপনাকে এমনি বুঝাই দিচ্ছি, আপনি নিজে বুঝতে পারবেন। তো দেখেন, এই জন্য আমরা সাবজেক্টিভ ফর্মে সবসময় সিঙ্গুলারে আই মানে আমি বসাবো, অবজেক্টিভ ফর্মে মি বসাবো। ওকে, একটা আগে বোঝাই, তাহলে বাকিগুলো এমনি বুঝতে পারবেন। তাহলে সাবজেক্টিভ ফর্ম বুঝলাম কোথায় বসে, অবজেক্টিভ ফর্ম বুঝলাম যে কোথায় বসে। ওকে, এখন বাকি দুইটা কি? এটাকে বলতেছে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আর একটা বলতেছে পসেসিভ প্রোনাউন মাইন। এখন এই মাই আর মাইনের ভেতরে কি পার্থক্য, এটাই আমরা এখন পড়বো। ঠিক আছে, আপনারা শুনছেন কিনা আমি জানি না, দেখবেন যে যদি কোনো একটা ছেলে বা মেয়ে রিলেশনশিপে থাকে, তাহলে অনেক সময় বলে যে ছেলেটা মেয়েটার প্রতি বেশি পসেসিভ, বা বলে যে মেয়েটা ছেলেটার প্রতি বেশি পসেসিভ। পসেসিভ শব্দের অর্থ কি? পসেসিভ শব্দের অর্থ হচ্ছে তার প্রতি তার অধিকারটা বেশি বা অগ্রাধিকার। ঠিক আছে, যেমন আমি যদি বলি দিস ইজ মাই বুক, আমি যদি বলি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, অনেকে বলে না হি ইজ মাই বয়, মানে সে আমার। ঠিক আছে, এরকম যে পসেসিভনেস বোঝায় যে জিনিসটা আমার। সো দিস ইজ মাই বুক, এই যে মাই বুক মানে জিনিসটা যে আমার, বা জিনিসটা যে তার, বা জিনিসটা যে তাদের, এই পসেসিভনেস বোঝাইতে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটা ইউজ করি। ঠিক আছে, এটাকে অ্যাডজেক্টিভ কেন বলতেছি? এটাকে অ্যাডজেক্টিভ বলতেছি কারণ এরপরে আর একটা নাউন আমাকে আনতে হবে যাকে মডিফাই করবে। যেমন এই যে মায়ের পরে কি আনলাম? বুক আনলাম, মাই বুক, আমার বই, আমার ঘর, আমার শহর, আমার দেশ, মাই কান্ট্রি, মাইয়ের সাথে যা যুক্ত হোক। ঠিক আছে, তো এরপরে একটা নাউন আনতেছি বলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। অ্যাডজেক্টিভ আবার কি জিনিস? যে নাউনকে যে কোনো কিছু দ্বারা কোশ্চেন করলে, মানে কেমন দ্বারা কোশ্চেন করলে, কেমন বুক, আমার বুক। ঠিক আছে, যদি বলি যে বিউটিফুল গার্ল, কেমন বালিকা, বিউটিফুল মানে সুন্দরী বালিকা। ওকে, সো এরকম। তো পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এখানে মায়ের পরে একটা মাই প্লাস নাউন বসবে। ওকে, মাই প্লাস নাউন বসবে, মাই বুক, মাই হাউস, হাবি জাবি যা। ক্লিয়ার? তো সেইটাকে আমরা বলবো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউনটা কি, এটা একটু ভালো করে বোঝাই, এটা অনেক সময় প্রিলিমিনারিতেও আসে। আমি আগে বোঝাইনি, তারপরে কোশ্চেন থাকলে করবেন। ওকে, আচ্ছা, এখন মনে করলাম যে আমি এখানে লিখলাম যে দিস ইজ, আচ্ছা এটা না লিখি, এখানে আমরা লিখলাম হার বুক ইজ বেটার দেন মাই বুক, মানে তার বই আমার বইয়ের চেয়ে ভালো। কি বললাম? হার বুক ইজ বেটার দেন মাই বুক, মানে তার বই আমার বইয়ের চেয়ে ভালো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই জিনিসটাকে, এটা কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে? মাই বুক পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই না? এখন এই সেন্টেন্সটাকে আমি আরেকভাবে লিখতে পারি। কিভাবে? হার বুক ইজ বেটার দেন, এই মাই বুকটাকে একসাথে করে আমরা লিখতে পারি মাইন। কি লিখতে পারি? মাইন। এই মাইন মানে হচ্ছে মাই বুক, মাইন মানে কি? মাই বুক। এই জন্য এটাকে আমরা বলতেছি পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। আবার আপনি যদি এই মাইনটাকে ভাঙেন, তাহলে এখানে মাই প্লাস একটা নাউন পাবেন, মাই প্লাস নাউন। কোনটা? এই যে মাই বুক। আবার এই মাই বুকের বদলে আপনি এখানে মাইনও বলতে পারেন। ক্লিয়ার? তাহলে এক কথায় হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে আসলে পার্থক্য কি? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন পাওয়া যায়, আর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা একসাথে হয়েই মাইন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই জন্যই আমরা এখানে লিখছি
এই জন্যই আমরা এখানে কি লিখছি, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মাই আর পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে মাইন। সো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমি এখানে একটা বোঝাইছি সিঙ্গুলার ফর্ম আই, মি, মাই, মাইন। এই আই, মি, মাই, মাইনের ভেতরে কারোর কোনো সমস্যা আছে কিনা? সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পরে কি বসে এটা আমরা আলাদাভাবে আবার শিখবো, ঠিক আছে? ওকে, সো এতটুকুর ভিতরে যদি সমস্যা না থাকে তাহলে দেখেন এই প্রত্যেকটা জিনিসই সেম। এই প্রত্যেকটা জিনিসই আমি যেভাবে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ বুঝাইলাম, এখানেও সেম। দেখেন এটা শুধুমাত্র প্লুরাল। দেখুন এখন আমি যদি বলি যে আমরা মাঠে যাব, আমরা মাঠে যাব, তাহলে কিন্তু বলবো উই, মানে আমরা মাঠে যাইতেছে কারা? আমরা, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম উই। এখন আমরা যদি বলি সে আমাদেরকে খেতে দিল, সে আমাদেরকে খেতে দিল, কাকে খেতে দিল? আমাদেরকে খেতে দিল। তাই তখন আমরা আস ইউজ করব, কারণ তখন এটা অবজেক্ট হয়ে গেছে। আমরা, আমাদের তখন অবজেক্ট হয়ে গেছে। কাকে খেতে দিল? আমাদেরকে খেতে দিল, তাহলে অবজেক্ট হয়ে গেছে। সো তখন আমরা আস ইউজ করব। আবার যদি আমরা বলি আমাদের স্কুল, আমাদের স্কুল, তখন আমরা কি বলবো? আওয়ার স্কুল, তাই না? তারপর আমরা যদি আবার বলি যে আমাদের স্কুলের বদলে তাদের স্কুল আমাদের স্কুলের চেয়ে ভালো, তাহলে কি বলবো? যে দেয়ার স্কুল ইজ বেটার দেন আওয়ার্স, আওয়ার্স বলবো তখন। ক্লিয়ার? সো এই হচ্ছে চারটা ফর্ম এখানেও। সো এটা আমাদের গেল হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, এরপর সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন খুব ইজি জিনিস। সেকেন্ড পারসনে সবই ইউ ইউ ইউ। ওকে, দেখেন একটু সাবজেক্টিভ ফর্মে এসব দোটো ধরার দরকার নেই। দোটো গুলা হচ্ছে অনেকটা ওই যে পয়েমে ইউজ করা হয়, ঠিক আছে? তো পয়েম টয়েমে আমরা তখন তেমন পড়ি না, সো এটাও না মনে রাখলেও হবে। ইউটা মনে রাখবেন। সাবজেক্টিভে ইউ বসাই আমরা সিঙ্গুলার ফর্মে। ওকে, সিঙ্গুলার ফর্ম ইউ মানে যেমন তুমি বোঝাই, তোমরাও বোঝাই, আবার আপনিও বোঝাই, ঠিক আছে? এই জন্য সিঙ্গুলার আর প্লুরাল দুইটার ক্ষেত্রেই ইউই বসে। ওকে, সিঙ্গুলারেও ইউ বসে, প্লুরালেও ইউ বসে, মানে ইউ দ্বারা তুমিও বোঝাই, ইউ দ্বারা তোমরাও বোঝাই। ক্লিয়ার? সো সিঙ্গুলারও বোঝাই, প্লুরালও বোঝাই। এই জন্য দুইটা সাবজেক্ট, মানে দুইটা সাবজেক্টিভে ইউ, আবার অবজেক্টিভে ইউ। ইউ দ্বারা তোমাকেও বোঝাই, মানে তোমাদেরকেও বোঝাই। ক্লিয়ার? সো ইউ দ্বারা তোমাকেও বোঝাবে, তোমাদেরকেও বোঝাবে। তো এখানে কোনো ঝামেলা নাই, এখানে সাবজেক্টিভেও যা, অবজেক্টিভেও তা। কিন্তু পসেসিভ প্রোনাউনে আবার কি বসে? ইওর বসে। কি বসে? ইওর। তার মানে আমরা যদি বলি তোমাদের স্কুল, তখন কি বলবো? ইওর স্কুল, তাই না? তোমাদের স্কুল, তাহলে ইওর স্কুল। সো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যদি বলি যে আমাদের স্কুল তোমাদের চেয়ে ভালো, সো মাই স্কুল ইজ বেটার দেন ইয়োর্স, তখন ইয়োর্স বসাবো ওই পসেসিভ প্রোনাউন অনুযায়ী। ওকে, সো এখানেও আমি সেম ভাবে ওইভাবে বুঝিয়ে দিলাম। এবার থার্ড পারসন। থার্ড পারসনটা গুরুত্বপূর্ণ, থার্ড পারসনটা মনে রাখবেন। সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মটা আমরা আগে দেখি। সিঙ্গুলারে হচ্ছে হি। দেখেন সাবজেক্টিভে কি বসে? হি মানে সে, ঠিক আছে? ছেলে বোঝায়। আর সি মানে হচ্ছে মেয়ে বোঝায়, তাই না? সাবজেক্টিভে। আর অবজেক্টিভে আবার কি বসায়? হিম মানে তাকে। তাকে দ্বারা হিম মানে হচ্ছে ছেলেদেরকে বোঝায়, আর হার মানে হচ্ছে মেয়েদেরকে বোঝায়। এটা কোন ফর্মে? অবজেক্টিভ ফর্মে। এখন আমি যদি বলি যে রহিম তাকে খেতে দিল, রহিম কাকে খেতে দিল? তাকে খেতে দিল। সো তাকে যদি সে ছেলে হয় তাহলে হিম, আর মেয়ে হইলে হার। ক্লিয়ার? এটা অবজেক্টিভ ফর্ম। আর পসেসিভ ফর্ম হয়ে যায় আমরা বলবো তার স্কুল, হার স্কুল, বা হিজ স্কুল, ঠিক আছে? আর যদি বলি যে আমাদের স্কুল তার স্কুলের চেয়ে ভালো, সো মাই স্কুল ইজ বেটার দেন হিজ বা বেটার দেন হার্স। হার্স এখানে হার্স হবে, হিজ হইলে হিজই হবে শুধু, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানে থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। প্লুরাল ফর্মে কি আসবে? প্লুরাল ফর্ম মানে কি? তারা, দে মানে হচ্ছে তারা, আমি, আমরা বাদে বাকি যারা আছে কি? তারা, তাই না? তো দে মানে হচ্ছে তারা, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। দে মানে তারা। অবজেক্টিভ ফর্মে বসে হচ্ছে তাদের, তাদের দ্বারা আমরা কি বোঝাই? দেম। ওকে, আর যদি বলি যে তাদের স্কুল, তাহলে দেয়ার স্কুল। কাদের স্কুল? দেয়ার স্কুল, তাদের স্কুল। আর যদি বলি যে আমাদের স্কুল তাদের স্কুলের চেয়ে ভালো, সো মাই স্কুল ইজ বেটার দেন দেয়ার্স, তাদের স্কুলের চেয়ে ভালো। ওকে, সো সবগুলা সেম, যেভাবে প্রথমটা করছি এখানেও সবগুলা সেম, বাট আপনাকে প্রত্যেকটা জিনিস মনে রাখা লাগবে। হ্যাঁ, যে কোনটা কোন পারসন, কোনটা কোনটার সিঙ্গুলার প্লুরাল ফর্ম, কোনটার সাবজেক্টিভ ফর্ম কোনটা, কোনটার অবজেক্টিভ ফর্ম কোনটা, কোনটার পসেসিভ ফর্ম কোনটা, সবকিছু আপনাকে মনে রাখা লাগবে। ওকে, আরেকটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ইট, 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 ইটস।
এটা জাস্ট এইভাবে মনে রাখেন, কোনো সমস্যা নেই। এখন বলেন এতটুকুর ভেতরে কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, বোর্ডটা যদি জুম ইন আর আউট হয় তাহলে আমরা একটু সরাই নেই, হ্যাঁ। আশা করি যে এইবার আর হবে না। ওকে, আচ্ছা, পসেসিভ প্রোনাউনটা আমি আরেকবার বলতেছি। ওকে, আচ্ছা, পসেসিভ প্রোনাউনটা আমরা আরেকটু বুঝি। পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে এই প্রোনাউনটা আপনি দুইটা জিনিসের পরিবর্তে ইউজ করতে পারেন। এখন আমি যদি বলি যে মাই স্কুল ইজ বেটার দেন হার স্কুল, এটাও কিন্তু রাইট সেন্টেন্স, এটাও একটা সঠিক বাক্য। ওকে, যে মাই স্কুল ইজ বেটার দেন হার স্কুল মানে আমার স্কুল তার স্কুলের চেয়ে ভালো, তার স্কুলের চেয়ে ভালো। তো এই জায়গায় এই হারটাকে আমরা কি হিসেবে ব্যবহার করছি? পসেসিভ প্রোনাউন হিসেবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, সরি প্রোনাউন বলতেছি, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, এই যে হার পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? একটা নাউন বসে। ওকে, সো এখন আমি যদি চাই যে পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ না করে পসেসিভ প্রোনাউন ইউজ করব, তাও পারবেন। তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব যে মাই স্কুল ইজ বেটার দেন হার্স। কি লিখব? হার্স। এই হার্সটা কি? এই হার্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। এখন আপনি যদি চান যে না আমি পসেসিভ প্রোনাউন ইউজ করব না, আমি পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে নাউন দিব, তাইলেও কোনো সমস্যা নেই, হার স্কুল দিবেন তখন। আর যদি চান যে না আমি এই হার্সের ভেতরেই শুধুমাত্র হার্স দিব, পসেসিভ প্রোনাউন ইউজ করব, তাহলে এই হার্স মানেই হচ্ছে হার স্কুল, এই হার্স মানেই হচ্ছে হার স্কুল। ক্লিয়ার? সো হার্স মানেও যা, হার স্কুল মানেও তাই। ওকে, সো এখন হচ্ছে এখন আমরা জাস্ট একটু প্রোনাউনটা জাস্ট জানলাম। এখন কথা হচ্ছে আমরা এই প্রোনাউনের সাথে কোনটার সাথে কি যায় এটাও একটু শিখে নিব। আমরা অনেক সময় বলি না আই অ্যাম, আই এর সাথে সবসময় অ্যাম যায়, এগুলো তো অনেকের মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে আরেকটু ভালো করে আমি একটু বোঝাই নিই, ঠিক আছে? তো দেখেন আমাদের প্রেজেন্ট ফর্মে আমরা কি কি ইউজ করি। দেখেন আমাদের মোট অক্সিলারি যে অক্সিলারি ভার্বগুলো আছে তার মধ্যে এম, ইজ, আর, তারপর কি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো প্রেজেন্টে ইউজ করি। পাস্টে ইউজ করি কি ওয়াজ, ওয়ার, আর হ্যাড, তাই না? আর ফিউচারে ইউজ করি কি শ্যাল, উইল। ওকে, সো এই কয়টা জিনিস আমরা ইউজ করি না অক্সিলারি ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য কি? মেইন ভার্ব হচ্ছে যেটা বাক্যের প্রধান ক্রিয়া হিসেবে কাজ করে, আর অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যেটা শুধুমাত্র একটু সাহায্য করে থাকে। এখন কথা হচ্ছে কখনো কখনো এই অক্সিলারি ভার্বই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সেটা আমরা পরে শিখবো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে কোন পার্সনের সাথে কি কি যায় এটা জাস্ট আমরা একটু জেনে রাখি। হ্যাঁ, অনেকেই জানেন, তারপরেও জানাই রাখতেছি। আই, আয়ের সাথে কি যায়? আয়ের সাথে যায় এম। এই যে এর ভেতরে এই তিনটা এম, ইজ, আর এর ভেতরে, এই এম, ইজ, আর এর ভেতরে আয়ের সাথে যাবে কি? আয়ের সাথে যাবে এম। ওকে, আর কি কি যাবে আয়ের সাথে? এখান থেকে কোনটা যাবে? আচ্ছা, প্রত্যেকটা সেকশন থেকে দেখাই। এম, ইজ, আর এর ভেতরে আয়ের সাথে যাবে এম। ওকে, আর হ্যাভ, হ্যাজ এর ভেতরে কার সাথে যাবে? আই হ্যাভ যাবে। ক্লিয়ার? মনে থাকবে আয়ের সাথে কি যায়? আই হ্যাভ। আই হ্যাজ কখনো হয় না, আই হ্যাভ হয়। সো আয়ের সাথে এই যে কি কি যায় আমি এখানে লিখে দিচ্ছি। আয়ের সাথে এম যায়, আয়ের সাথে ওয়াজ যায়, এই যে আই ওয়াজ। এখন আবার অনেকে বলবে যে ভাই আই ওয়ারও তো হয়। হ্যাঁ,
আই ওয়ারও হয় সেটা অলিক কল্পনা করতে, সেগুলো আমরা পরে শিখবো। ব্যতিক্রমী নিয়ম যেটা সেটা পরে শিখবো, বাট নর্মালি আয়ের সাথে সবসময় ওয়াজ যায়। ওকে, সো আই ওয়াজ। ওকে, আর এখানে তো হ্যাভ দেখাইলাম। সো আয়ের সাথে কোনগুলা যাইতেছে? আয়ের সাথে এম যাইতেছে, হ্যাভ যাইতেছে, ওয়াজ যাইতেছে, আর শ্যাল উইল দুইটাই যায়, কোনো সমস্যা নেই। ওকে, এইবার একটা জিনিস শিখবো, তাইলে আর বাকি কোনো কিছু শিখা লাগবে না। সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেবল আমরা শিখে আসলাম না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা ছিল? হি, শি, রহিম, করিম, ইট, বাংলাদেশ, বা যে কোনো একটা সিঙ্গুলার নাউন, তাই না? তাহলে সেইগুলাকে আমরা বলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোন অক্সিলারি গুলো যায়? যায় হচ্ছে ইজ, মানে এই তিনটার ভিতর থেকে যায় হচ্ছে ইজ। কোনটা যাবে? ইজ যাবে। ওকে, আর এই দুইটার ভিতর থেকে কোনটা যাবে? হ্যাজ যাবে। যেমন হি ইজ, হি হ্যাজ, ঠিক আছে? তারপর এখান থেকে কোনটা যাবে? হি ওয়াজ, ওয়াজ যাবে। ওকে, এখানে আমি লিখে দিয়েছি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ যায়, হ্যাজ যায়, ওয়াজ যায়। ওকে, আবার ইট, ইটের সাথে ওই ইটের সাথেও সেম, ইটও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই, ইজ, ওয়াজ, হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে, আর বাকি যা 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 কিছু আছে সব ক্ষেত্রেই কি কি যাবে? আর যাবে, আর যাবে, হ্যাভ যাবে, হ্যাভ যাবে, আর এই ওয়ার যাবে, ওয়ার যাবে, ঠিক আছে? আর এই হ্যাড সবার সাথে যায়। ওকে, আর শ্যাল উইলও সবার সাথে যায়। তার মানে আমাকে মনে রাখতে হবে এম কার সাথে যায়, ইজ কার সাথে যায়, আর কার সাথে যায়, হ্যাভ কার সাথে যায়, হ্যাজ কার সাথে যায়, ওয়াজ আর ওয়ার কার সাথে যায়। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তার সাথে ইজ, হ্যাজ আর ওয়াজ যায়, আর আই এর সাথে ওয়াজ আর হ্যাভ যায়, এম, ওয়াজ আর হ্যাভ যায়, আর বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ আর ওয়ার যায়। যেমন ইউ হ্যাভ, ইউ আর, ইউ আর। ক্লিয়ার? দে হ্যাভ, দে আর, দে আর। ক্লিয়ার? বাকি সবকিছুর সাথে এই তিনটা যাবে। এতটুকু পরিমাণ ক্লিয়ার হইলে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। আচ্ছা, এখানে একটা কথা উঠতেছে কি, কম্পারেটিভ ফর্মের পরে সাবজেক্টিভ ফর্ম হয় না। আমি তো এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করিনি, বা এখানে যে কোনো একটা সাবজেক্ট ইউজ করিনি। ভালো করে দেখেন, এটা কি সাবজেক্টিভ ফর্ম? মাই বুক, মাই বুক, এটা সাবজেক্টিভ ফর্ম। আপনি কি লিখবেন? মাই স্কুল, মাই ড্যাশ। এটা তো সাবজেক্টিভ, যে কোনো একজনকে বোঝাচ্ছে না, যে কোনো একটা জিনিসকে, একজন কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যে আমি আই, হি, শি এগুলা ইউজ করব। এটা তো আমি ইউজ করতেছি মাই বুক, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, তার পরিবর্তে আমি এখানে মাইন ইউজ করতে পারি। ক্লিয়ার? এটা কম্পারেটিভ ডিগ্রির ওই নিয়মে পড়ে নাই, কম্পারেটিভ ডিগ্রিও আমরা শিখাবো, ওখানে আপনি দেখেন, সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, সো এতটুকু যদি পর্যন্ত যদি আপনি ক্লিয়ার হন, তাহলে আমরা নেক্সট আমাদের যে বিষয়গুলা সেগুলো আমরা শুরু করব। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি আগেই বলে নিয়েছি আজকের ক্লাসটা একটু লং টাইম হবে। না না না, পসেসিভ প্রোনাউন যে শুধুমাত্র তুলনা বোঝাবে এমন কিছুতেই যাবে, ব্যাপারটা এরকম না। ওকে, আপনি তো যে কোনো কাজেই পসেসিভ প্রোনাউন ইউজ করতেছেন না? আপনি তো যে কোনো বাক্যেই পসেসিভ প্রোনাউন ইউজ করতেছেন, সরি পসেসিভ প্রোনাউন না, পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করতেছেন, তাই না? হ্যাঁ, আর পসেসিভ প্রোনাউনটা ইউজ করতে গেলে তখন দেখবেন যে আপনাকে তুলনা করার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা আমরা একটু পরে এসে পড়বো। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করতেছি আমাদের যে মেইন টপিক, টেন্স। ওকে, টেন্স পড়তেছি। এখন থেকে মনে করবেন যে আমাদের ট্রান্সলেশন বলতে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস মোটামুটি শুরু হচ্ছে। ওকে, আপনাদেরকে শীট টিট সব কিছু দিয়ে দেওয়া হবে ক্লাস অনুযায়ী। ঠিক আছে, আপাতত ক্লাস করি, তারপরে এগুলা নিয়ে কোশ্চেন করেন। ওকে, আচ্ছা, ভালো করে বুঝবেন, আমরা কিন্তু 12টা টেন্সই করব। হ্যাঁ,
টেন্সটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আর আমি যেভাবে শেখাবো আপনি ঠিক সেভাবে শিখবেন। টেন্স আর ভয়েসটা করার পরে আপনি অনেক কিছু বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন টেন্সে আসতেছি। তো টেন্স কি করব দেখেন, টেন্স তো আমরা 13টা মানে আমরা 12টা মুখস্থ করছি, তাই না? যে প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা আর পাস্ট পার্টিসিপলে 4টা। ওকে, সো প্রেজেন্টের 4টার ভিতরে আবার কি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই 4টা আছে, তাই না? তো দেখেন তার ভিতরে আমরা এখানে কি বলতেছি, প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমরা এখানে একটা জিনিস শিখতেছি। কি শিখতেছি বলেন তো? বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে। এটা কেন শিখতেছি? কারণ এটা আমার দরকার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। কারণ আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন আমাদের সর্বপ্রথম বাংলা সেন্টেন্স মনে পড়ে, কারণ আমরা বাঙালি। সো বাংলা সেন্টেন্স মনে পড়ে, তখন আমরা আবার ওই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করি। ওকে, সো আমাদেরকে বাংলার সাথে সাথে সবকিছু শিখতে হবে, তাইলে মোটামুটি ট্রান্সলেশনে ভালো করা যাবে। ওকে, সো আমরা এখানে বাংলা ক্রিয়ার শেষে কি বলতেছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাইলে বাংলা ক্রিয়ার শেষে অ, অন্তস্থ, তারপর দন্তন্য, রস্যই, এ, ও এইগুলা থাকে। যেমন দেখেন আমরা অনেক সময় বলি না যে আমি কাজটি করি, এই যে করি, এই করি আসলে কি? করি, এই করি হচ্ছে কর্ড ধাতু, কর্ড ধাতু প্লাস রস্যই, কর্ড ধাতু প্লাস রস্যই, এই যে রস্যই আছে করি, তাহলে এই রস্যই আছে। আবার যদি মনে করেন যে কেউ বললো কর, কর মানে কি? এটা বাংলা ক্লাসে আমি শিখাই দিব, ঠিক আছে? কর মানে কি? কর মানে হচ্ছে কর্ড ধাতু প্লাস অ, কর্ড ধাতু প্লাস অ, এই সেই অ, ঠিক আছে? অ। যদি বলি যে করিস, তাহলে দন্তস্ব, এখানে একটা দন্তস্ব যুক্ত করে নিন, বাট দন্তস্ব সব জায়গায় যায় না, ঠিক আছে? করে, এই যে করে, কর প্লাস এ, করে, কর প্লাস এ, তার মানে এ, এই এ। যায়, রস্যই, যাও, ও, এই যে ও। যান, দন্তন্য, এই যে দন্তন্য। পড়েন, দন্তন্য। ঘুমাও, ঘুমে। কি ক্লিয়ার? এরকম, মানে এইরকম জিনিসগুলো থাকলে সেটাকে আমি বুঝবো যে সেটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে যেহেতু এইগুলো আছে, সেটা আমি বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি আবার বললেন না যে যে ভাই আমি যদি এইটা দিই যে সে কাজটি, সে কাজটি করেছিলেন, করেছিলেন, এখানেও তো দন্তন্য আছে, তাইলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো আমরা তো এখনো আপনাকে পুরো 12টা টেন্সের রুলস শেখাইনি, তাই না? তাহলে আগে এই কোশ্চেন করা যাবে না, আমরা আগে পুরো 12টা শেখাবো, তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে কোন দন্তন্য, কোন দন্তন্য প্রেজেন্ট ইনডিফিনিটে যায় আর কোন দন্তন্য পাস্টে যায়, এটা আপনি তখন বুঝে ফেলবেন। ক্লিয়ার? সো আমরা আগে শেখাইনি তারপর। তো আমরা এখন এখানে বললাম যে বাংলা ক্রিয়ার শেষে অ, অন্তস্থ, ত, দন্তন্য, রস্যই, এ এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। জাস্ট আপনি এটা মনে রাখবেন। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে একটা ফর্ম আছে বা একটা স্ট্রাকচার আছে, এটা তো সব মানে ছোটবেলা থেকে অনেকের মুখস্থ যে স্ট্রাকচার। ইংলিশ স্ট্রাকচার কি? ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা তো আশা করি যে কাউকে আর নতুন করে মুখস্থ করতে হবে না, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটের, কারণ যেখানে আপনি ছোটবেলায় পড়ছেন আর না পড়ছেন, টেন্সের স্ট্রাকচার অন্তত মুখস্থ করাইছে সবাই, তাই না? তো টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আজকে আমরা এই স্ট্রাকচার নিয়ে কাজ করবো যে আসলে স্ট্রাকচারটা কি। তার আগে আমরা আরেকটু জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে এই যে বলছিলাম না একটু আগে, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ভিতরে পার্থক্য কি? কেউ বলতে পারবেন? এক কথায় বলেন, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ভেতরে পার্থক্য কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্ম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? যে জানেন সে একটু বলবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমি যদি বলি যে আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখতেছি। ওকে,
আচ্ছা, এটুকুই বলেন। এই গোটা কনফার্ম আর এই গোসটা কনফার্ম, এই গোটা কনফার্ম আর এই গোসটা কনফার্ম। এতটুকু বললে আমি বুঝে ফেলবো, ঠিক আছে? প্রথম গোটা কনফার্ম আর পরের গোসটা কনফার্ম, এতটুকু জাস্ট বলেন। আচ্ছা, আচ্ছা, আমি যেটা এক্সপেক্ট করছিলাম আপনারা সেটাই বলতেছেন। ওকে, আচ্ছা, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই দুইটাই প্রেজেন্ট ফর্ম, এই দুইটাই প্রেজেন্ট ফর্ম, এই দুইটাই কি? এই দুইটাই প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম এটা আমরা এখন শিখব। ওকে, তাহলে বেস ফর্ম আসলে কোথায় ব্যবহার করা হয়? যেমন মনে করেন যে আমরা লিখলাম যে মনে করেন আমরা এখানে একটা লিখছি হি ওয়াক্স ইন দা মর্নিং, সে সকালবেলা হাঁটে টু কিপ হিমসেলফ হেলদি, মানে তাকে মানে স্বাস্থ্যবান রাখার জন্য, তাই না? তার নিজেকে স্বাস্থ্যবান রাখার জন্য। এখানে যে ওয়াক্সটা আছে এটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম সেটা আমি বলতেছি। আর এই যে ইন দা মর্নিং টু কিপ, এই টু কিপ হচ্ছে ইনফিনিটিভ বলি আমরা, নন ফাইনাইট ভার্ব, সেটা একটু পরে শিখবো। বাট এই টু প্লাস বেস ফর্ম, এই জায়গায় যে আমরা টু প্লাস কিপটা ইউজ করছি এটাকে বলা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা একসাথে বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই জায়গায় আমরা বেস ফর্ম ইউজ করতেছি এই কিপ। বাট এই জায়গায় যে আমরা গো আর গোস ইউজ করলাম, এটা দুইটাকে প্রেজেন্ট ফর্ম বলে। কেন প্রেজেন্ট ফর্ম বলে সেটা আমি এখন বোঝাচ্ছি। দেখেন দেখেন আমরা এখানে কি বলছি? সর্বপ্রথম কি বলছি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সবসময় এই গঠনই ফলো করবে। তো এখন আমি একটু আগে লিখছিলাম যে আই গো টু স্কুল, তাই না? আর আরেকটা কি লিখছিলাম? হি গোস টু স্কুল। এখন দেখেন তো দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এবার স্ট্রাকচার মিলান, সাবজেক্ট সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে, এখন একটাতে আছে গো আর একটাতে আছে গোস। এটার কারণ কি? এটার কারণ এই যে এখানে লেখা যে সাবজেক্ট, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই জন্য এর সাথে গোস ইএস যুক্ত হয়েছে। তাহলে এটাও প্রেজেন্ট ফর্মই, এটাও প্রেজেন্ট ফর্মই, প্রেজেন্ট ফর্ম। আর আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই গোর সাথে এস বাই এস যোগ হয় নাই, বাট এটাও প্রেজেন্ট ফর্মই, কারণ আমাদের স্ট্রাকচারে আছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো এইটাও প্রেজেন্ট ফর্ম, এইটাও প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? ক্লিয়ার এতটুকু?
হ্যাঁ, এই যে আরেকজন একটা সুন্দর প্রশ্ন করছে যে স্যার কিপের আগে যদি টু না থাকতো তাইলে কি এটা প্রেজেন্ট ফর্ম হইতো? সেরকম একটা সেন্টেন্সও লিখে দেখায়, তাইলে ভালো করে বুঝবেন। তো যখন আমরা মনে করেন যে আমরা মনে করেন একটা পজিটিভ ভার্বের একটা সেন্টেন্স লিখি যে আই হ্যাভ রহিম ওয়াশ দ্য কার। এই কথার মানেটা কি জানেন? আই হ্যাভ রহিম ওয়াশ দ্য কার এর মানে হচ্ছে আমি রহিমকে দিয়ে কারটি পরিষ্কার করিয়ে নিলাম, ঠিক আছে, বা পরিষ্কার করালাম। আই হ্যাভ রহিম ওয়াশ দ্য কার, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে এটা তো আমরা এখানে ভার্ব ইউজ করছি, তাই না? এটা আমরা কি ধরছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট এই যে ওয়াশ, শুধু ওয়াশ আছে, এই জায়গায় আমরা বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম। সো এটাও ভার্বের বেস ফর্ম। সো সবসময় যে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে তা না, এখানে যেমন আলাদা একটা বেস ফর্ম বসছে, সো এখানেও ভার্বের বেস ফর্ম বসতে পারে। বাট এই জায়গায় আমরা যেটা বসাবো এটা টেন্স অনুযায়ী হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। সো এটার আলাদা নিয়ম আমরা শিখবো পজিটিভ ভার্বের ভিতরে। ওকে, আচ্ছা, তো এখনো আমরা আমাদের ট্রান্সলেশনে মোটামুটি আসতে পারিনি। আর একটা নিয়ম, এটা তো আপনারা সবাই ছোটবেলা থেকে পড়ছেন যে অভ্যাস বা চিরন্তন সত্যতা বোঝাইতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ওকে, সো হে এতটুকু আমাদের মোটামুটি নর্মাল যা আমরা ছোটবেলা থেকে একটু পড়ছি এতটুকু আমরা করে ফেলছি। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন ট্রান্সলেশন করতে আসবো। তো ট্রান্সলেশন করতে আসলে আমাদের যেটা দরকার সেটা আমরা এখন করব। ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, ভালো করে একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে আমরা মনে করেন এই একটা ট্রান্সলেশন দেয়া আছে যে তারা ব্যাংকে, এই ব্যাংক মানে কি ব্যাংককে, আবার ধরেন না ব্যাংককে না, ব্যাংককে, ব্যাংক মানে কি এই ব্যাংক, তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। ক্লিয়ার? এখানে কি লেখা? তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। এখন এই সেন্টেন্সে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? এখন আমি কোশ্চেন করব, আপনারা অ্যান্সার দিবেন। ওকে, এই সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম কি বেস ফর্ম হইতে পারে না? না, প্রেজেন্ট ফর্ম যেখানে থাকবে ওই জায়গায় কিন্তু আমরা বেস ফর্ম কখনোই বলতে পারবো না। ভালো করে দেখেন, আমি যদি লিখি যে আই গো টু স্কুল, এটাকে যদি আপনি বলেন যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এইটুকু, তাহলে কিন্তু ভুল। এটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকিটুকু। সো পড়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপার আছে। ওকে, সো এখানে দেখেন আমরা কি বললাম? তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। এখানে ভার্ব বা ক্রিয়া হচ্ছে, হ্যাঁ এই যে সবাই জানে যে বিশ্বাস করা, তাই না? তো একটু লক্ষ্য করি, বিশ্বাস করে তো বিশ্বাস করার ইংরেজি কি বলেন? বিশ্বাস করার ইংরেজি কি? বিশ্বাস করার ইংরেজি হচ্ছে বিলিভ। আমরা ধরলাম যে বিলিভ, না, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। তো আমরা একটু আগে পড়ে আসছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে অ অন্তস্থ ত এ এইগুলা যদি থাকে তাহলে দেখেন বিশ্বাস করা সেখান থেকে হয়েছে বিশ্বাস করে, তার মানে লাস্টে এ যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে। তার মানে আমরা ধরতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমি যখন বুঝে ফেলবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে করতে হবে, তো এটা এখনই আপনি বুঝতে পারবেন না, আরো আমরা 12টা করাই, তখন আপনি বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে এটা কোন টেন্সে পড়বে। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। তাহলে আপনার সর্বপ্রথম কাজ কি আমরা একটু দেখি এবার। আপনি যখন বুঝে ফেলবেন যে এটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলাইতে হবে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ছিল মনে আছে? স্ট্রাকচার ছিল কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা যেন মনে থাকে। ওকে, এটা যেন মনে থাকে। তো দেখেন, আপনি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে বাংলা ট্রান্সলেশনে সর্বপ্রথম ভার্ব খুঁজে বের করা। এখন কোন ভার্ব, ফাইনাইট নন ফাইনাইট, সেটাও এখন শেখাবো। সেটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে এসে শেখাবো। ওকে, আগে প্রেজেন্ট একটা সহজ করাইনি। তো দেখেন, বিশ্বাস করে, তাহলে আমরা ধরে নিছি যে এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে বিলিভ, তাই না?
আর এটা যেহেতু করে লেখা আছে এ যুক্ত আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। ওকে, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্রথম ছিল হচ্ছে সাবজেক্ট। এখন বলেন সাবজেক্ট কিভাবে খুঁজে পাই? আমরা শিখাইছি কিন্তু একটু আগে, বলেন সাবজেক্ট কিভাবে খুঁজে পাই? সাবজেক্ট কিভাবে খুঁজে পাই? রেসপন্স করেন, তাহলে ভালো শিখতে পারবেন। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করবে সেই সাবজেক্ট। হ্যাঁ, এই যে ভেরি গুড নাসির আহমেদ, যে কাজ করবে সেই সাবজেক্ট। ওকে, বিশ্বাস করে, কারা বিশ্বাস করে? এই বিশ্বাস করার কাজটা কে করে? তারা। এই বিশ্বাস করার কাজটা করে কে? তারা। বিশ্বাস করে কারা? তারা বিশ্বাস করে, তাই না? তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। তারার ইংলিশ কি? তারার ইংলিশ হচ্ছে দে। দে মানে না তারা, এটা তো জানি, তাই না? ইংলিশ। সো দে মানে হচ্ছে তারা। ওকে, আমাদের সাবজেক্ট হয়ে গেছে। সো সাবজেক্ট প্লাস এরপরে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে বিশ্বাস করা। বিশ্বাস করার ইংরেজি কি? বিশ্বাস করার ইংরেজি হচ্ছে বিলিভ। তাহলে এখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, বিলিভ। এখন দেখেন এখানে যদি তারা না থেকে যদি হি থাকতো, তাহলে আমরা দিতাম হি বিলিভস, এস যুক্ত করে দিতাম। কিন্তু যেহেতু তারার সাথে তো এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না যে এস বাই এস যোগ করব, তাহলে এটা বিলিভই হবে। দে বিলিভ। ওকে, এখন তো আমরা এতটুকু করে ফেলছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিছি। তারপরে কি? তারপর অবজেক্ট। অবজেক্ট আবার কিভাবে খুঁজে পাই? অবজেক্ট কি দিয়ে কোশ্চেন করতে হয়? বাংলা ক্রিয়াকে কি দিয়ে কোশ্চেন করতে হয়? অবজেক্ট কিভাবে খুঁজে পাবো? বাংলা ক্রিয়াকে কি দ্বারা কোশ্চেন করতে হয়? একটা একটা করে শিখবো, ঠিক আছে? আমি বলছিলাম কি, অবজেক্ট হচ্ছে ক্রিয়াকে, এই বাংলা ক্রিয়াকে কি বা কারা দ্বারা কোশ্চেন, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা। এখন আমি বলছি যে বিশ্বাস করে, কি বিশ্বাস করে? আমি কি বিশ্বাস করে বা কাকে বিশ্বাস করে? দেখেন কি বিশ্বাস করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে না, কিন্তু যদি আমি বলি যে কাকে বিশ্বাস করে, তারা ব্যাংককে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? তারা ব্যাংককে বিশ্বাস করে। ক্লিয়ার কিনা? আমি যদি বলি যে এতটুকু নাই, তাহলে কি তাই হয় না? তারা ব্যাংককে বেশি বিশ্বাস করে বা বেশি বিশ্বাস করে, তাই না? তারা ব্যাংককে বেশি বিশ্বাস করে। কাকে বেশি বিশ্বাস করে? ব্যাংককে বেশি বিশ্বাস করে। সো আমি কিন্তু এখানে অবজেক্ট পাচ্ছি। অবজেক্ট হচ্ছে ব্যাংক। আর এখানে ব্যাংক বলতে কিন্তু একটা ব্যাংক না, অনেকগুলা ব্যাংক। ঠিক আছে, সো হি বিলিভ ব্যাংকস। ওকে, হি বিলিভ ব্যাংকস, তার মানে কিন্তু আমাদের কাজ যতটুকু করা ততটুকু হয়ে গেছে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এতটুকু কাজ আমরা করে দিছি। দে বিলিভ ব্যাংকস। ওকে, সো দে বিলিভ ব্যাংকস। ওকে, এইবার যে বাকিটুকু আছে, আমরা সব সময় টেন্সের প্যাটার্ন ফলো করব। টেন্সের প্যাটার্ন ফলো করে টেন্সের যে রুলসটা দেয়া আছে সেটা করব। আর দেখবেন টেন্সের লাস্টে আবার এখানে লেখা থাকে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? আরো যা থাকবে তা পরে বসবে। তাহলে আরো কি আছে এখানে? বীমা কোম্পানির চেয়ে বেশি। তার মানে আমরা কি করতে পারি? দে বিলিভ ব্যাংকস কি? চেয়ে বেশি মানে কি? মোর দেন। চেয়ে বেশি মানে কি? মোর দেন। কার চেয়ে বেশি? বীমা কোম্পানির চেয়ে বেশি। সো মোর দেন ইন্স্যুরেন্স কোম্পানিস। ক্লিয়ার? সো আমরা কি করলাম? দে বিলিভ ব্যাংকস মোর দেন ইন্স্যুরেন্স কোম্পানি। সো হয়ে গেল এটা ট্রান্সলেশন। আচ্ছা, এই যে একজন বলতেছে জিয়াউর রহমান, এই যে আপনাকে এটা ধরে নিতে হবে, ঠিক আছে? অনেক সময় কি আমাদের কিন্তু ভাব ধরে নিতে হয়, ঠিক আছে? এখানে তারা ব্যাংককে, এটা বলতে যে কোনো একটা ব্যাংককে কিন্তু বোঝায় নাই, যে তারা একটা ব্যাংককে মনে করে যে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। তারা ব্যাংককে বলতে তারা অনেক সবগুলা ব্যাংককেই মনে করে, তাই না? তাহলে দে বিলিভ ব্যাংকস, এই জন্য প্লুরাল। এখন আপনার কাছে যদি মনে হয় যে তারা শুধুমাত্র একটা ব্যাংকের কথাই উল্লেখ করছে, তাহলে আপনি এখানে ব্যাংক দিতে পারেন। দেখেন আমি এখানে অনেকগুলো ব্যাংক ধরেই করছি, এখানে এই জন্য কোম্পানিজ দিছি, যে বীমা কোম্পানিজ মানে
সকল বীমা কোম্পানিসের চেয়ে তারা ব্যাংককে বেশি পছন্দ করে, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে না সে এটা সিঙ্গুলারই বলছে, তাহলে এখানে ব্যাংক দিবেন আর এখানে বীমা কোম্পানি দিবেন, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। ওকে, এটা জাস্ট আমাদের হচ্ছে একটা সিম্পল কথা। ওকে, তো এখন যদি এটা শেষ হয় তাহলে এখন আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। তো এখানে লেখা, ভালো করে দেখেন, এখানে লেখা সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ অর্থায়ন করলেও তার রেকর্ড দেখে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায় না। কেউ আমাকে বলতে পারবেন এই সেন্টেন্সে ভার্ব কোনটা? কেউ আমাকে বলতে পারবেন এই সেন্টেন্সে ভার্ব কোনটা? সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ অর্থায়ন করলেও তার রেকর্ড দেখে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায়। আমি কিন্তু ভার্বের কথা বলছি। ভার্ব মানে কি? যে কোনো কাজ করাকেই ভার্ব বোঝায়, ঠিক আছে। এক্সটেনশন কিভাবে ট্রান্সলেশন করবেন সেগুলো আমি শিখাই দেবো। হ্যাঁ, এখন তো আমরা জাস্ট প্রিলিমিনারি পর্যায়ে, আগে টেন্সটা গঠন করে নিই, তারপর এক্সটেনশনের পার্টও কিভাবে কোশ্চেন করে করে সেট করতে হয় এগুলো আমি বুঝাই দেবো না। একজন শুধু দেখলাম যে বলছে সাদমান বেলাল অর্থায়ন করে। ওকে, আচ্ছা, সবাই শুধু একমাত্র খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া ছাড়া আর কোনো ভার্ব নাই। এখানে ভার্ব অনেকগুলা, ভালো করে দেখেন। একটা হচ্ছে অর্থায়ন করা, ফাইন্যান্সেস, অর্থায়ন করাও একটা ভার্ব, অর্থায়ন করাও একটা ভার্ব। খুঁজে পাওয়া, ঠিক আছে, তো খুঁজে পাওয়া যায়, সো পাওয়া যায় মানে কি? ফাউন্ড। এখানে পাওয়া একটা ফাইন্ড ভার্ব, তাই না? ফাইন্ড। এখানে যেমন ফাইন্যান্সেস, ফাইন্যান্সেস বা ফাইন্যান্স, এখানে যেমন ফাইন। খুঁজে, খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া একসাথে আমরা কি বলি? হচ্ছে ফাইন, তাই না? রেকর্ড দেখে, রেকর্ড দেখে বা রেকর্ড বিশ্লেষণ করে, সো এখানেও একটা ভার্ব আসতে পারে। তো এতগুলা ভার্ব আসলে তো আসলে সমস্যা, তাই না? তাহলে এখন আমাকে একটু ভার্ব শিখতে হবে। তাইলে এই সেন্টেন্স আমরা আগেই করব না, আমরা আগে শিখতে যাব হচ্ছে ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, এটা খুব ভালো করে বুঝবেন। আর এইটা যদি বুঝতে পারেন তাহলে মনে করবেন যে অনেক কিছু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো কারো কোনো প্রবলেম থাকলে এখানে জিজ্ঞাসা করবেন। ওকে ওকে, সো আমরা এখন ভার্ব শিখবো। আগে ওই সেন্টেন্স করার আগে আমরা ভার্ব শিখে আসি। ভালো করে দেখবেন, ভার্ব, ভার্ব আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। এক ভাগে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট নিচে দেয়া আছে, নন ফাইনাইট নিয়ে আমরা পরে কাজ করব, আগে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কাজ করি। তো ফাইনাইট ভার্বকে আবার বাংলায় বলে সমাপিকা ক্রিয়া। আপনি যদি বাংলা গ্রামার পড়ে থাকেন তখন ওখানে লেখা দেখবেন সমাপিকা ক্রিয়া লেখা আছে। ওকে, তো আসলে সমাপিকা ক্রিয়াটা আসলে কি, তো আমরা একটু ফলো করি। ওকে, দেখেন, যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায়, জাস্ট এতটুকু মনে রাখবেন তাইলেই হবে। হ্যাঁ, যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায়, এটা কিন্তু বাংলার জন্য বলতেছি আমরা, ঠিক আছে। যেই ক্রিয়া, ইংলিশেরটা কেমনে হবে সেটা পরে বুঝবো, আগে বাংলা বুঝিনি। যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলে থাকি। ওকে, এখন এই কথা আমি কিভাবে বুঝবো যে কোনটা দ্বারা শেষ করা যায় আর কোনটা দ্বারা শেষ করা যায় না? তো আসেন একটু বুঝি যে কোনটা দ্বারা শেষ করা যায় আর কোনটা দ্বারা শেষ করা যায় না। দেখেন, দেখাতে যাচ্ছে না? ওকে, এখানে দেখেন, সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে। তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে দুইটা ভার্ব আছে। এরকম অনেক সেন্টেন্স ট্রান্সলেশনে আসে, সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে। নিশ্চিত করার ইংলিশ কি? এনশিওর করা, না? এনশিওর করা মানে হচ্ছে নিশ্চিত করা, তাই না? চালু করার ইংলিশ কি? লঞ্চ বলতে পারি, কমেন্স বলতে পারি, ইন্ট্রোডিউস বলতে পারি, আরো অনেক মানে ভোকাবুলারি আছে। এই সব জায়গায় আপনি যত ভোকাবুলারি শিখতে পারবেন তত আপনার জন্য ভালো। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে নিশ্চিত করা আর একটা হচ্ছে চালু করা।
একটা হচ্ছে নিশ্চিত করা আর একটা হচ্ছে চালু করা। এখন কেউ কি আমাকে বলতে পারবেন এই দুইটা ভার্বের ভেতরে কোন ভার্বটা দ্বারা বাক্য শেষ করা যাইতে পারে? আচ্ছা, একজন বলতেছে চালু করেছে ফাইনাইট ভার্ব, চালু করেছে। ওকে, ওকে, সো অনেকেই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরেও আমি আবার ভালো করে বুঝাই দিচ্ছি, ভালো করে দেখবেন, ঠিক আছে? যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায় এর মানে কি? মনে করেন যে আমি এই ভার্বটা দ্বারা এই ভার্বটা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র এই ভার্বটা বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? শুধুমাত্র এই ভার্বটা বাদ দিয়ে দিলাম। এবার আপনাকে এই সেন্টেন্সটা যে কোনো ভাবেই হোক কমপ্লিট করতে হবে। তো দেখেন কমপ্লিট করা যায় কিনা। সকল নাগরিকের জন্য, আমি যদি এতটুকু বলি যে সকল নাগরিকের জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তাহলে কি এটা একটা পূর্ণ বাক্য হয় না? এতটুকু বাদ দিয়ে দিলাম, যে দরকার নাই আমার, ঠিক আছে? সকল নাগরিকের জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তার মানে কি এই চালু করেছে দ্বারা কি সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে। যে দেখেন সকল নাগরিকের জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে, অথবা সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে, অথবা ওইটুকু বাদ দিয়ে সকল নাগরিকের জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে, অথবা আমি যদি মনে করি এইটুকু বাদ দিয়ে দেবো যে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তাও এটা কমপ্লিট একটা বাক্য। ক্লিয়ার? আমি যদি এতটুকু বলি যে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তাহলে এটাও একটা কমপ্লিট বাক্য। তার মানে এটাকে আমি বলতে পারি যে চালু করেছে এটা হচ্ছে আমাদের ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া। এখন সেম ভাবে যেভাবে আমি নিশ্চিত করা বাদ দিছি, তেমনি ভাবে আমি এবার চালু করা বাদ দিলাম। এইবার আপনি কোনোভাবে এই সেন্টেন্সটাকে আমাকে মিলাই দেখান যে সেন্টেন্সটা কমপ্লিট হবে। তো আপনি দেখেন সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার, এতটুকু বললে কি মনের ভাব প্রকাশ হচ্ছে? বা সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার 5G প্রযুক্তি কি করছে? তাইলে এই নিশ্চিত করা দ্বারা আপনি কোনোভাবে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবেন না যদি এইটা আমরা বাদ দিয়ে দিই। তাইলে আমরা কিভাবে বাংলা সেন্টেন্সে সমাপিকা বা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কিভাবে বাংলা সেন্টেন্সে খুঁজে পাওয়া যায়, এইটা পারবো কিনা আরো একটা করাই দিই, তাইলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে আরেকটা আমি দিছি, আগে আমরা বাংলা শিখবো, ঠিক আছে? ইংলিশ তো সহজ, ইংরেজি তো সহজে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? তো দেখেন এই বাণিজ্য যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে বিভিন্ন দেশ নতুন জোট গঠনের চেষ্টা করছে, তাই না? তাহলে এখানে কি বললাম? এই বাণিজ্য যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে বিভিন্ন দেশ নতুন জোট গঠনের চেষ্টা করছে। আচ্ছা, এই জোট গঠন হচ্ছে একসাথে বলি আমরা, ঠিক আছে? যে আচ্ছা, চেষ্টা করছে হচ্ছে জোট গঠনের চেষ্টা, তাই এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাক্ট। ট্রাই টু কনস্ট্রাক্ট। আচ্ছা, ধরলাম যে এখানে মোট 3টা ভার্ব আছে, একটা হচ্ছে সংগঠিত হওয়া, একটা গঠন করা আর একটা চেষ্টা করা, 3টা। মানে এর ভিতরে কোনটা ফাইনাইট ভার্ব হবে? চেষ্টা করছে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। চেষ্টা করছে, কেন চেষ্টা করছে ভালো করে দেখেন। আমি যদি এইটা বাদ দিয়ে দিই, আবার এইটাও বাদ দিয়ে দিই, তাইলে আমি কি বলতে পারি বলেন তো? বিভিন্ন দেশ নতুন জোটের চেষ্টা করতেছে। বিভিন্ন দেশ নতুন জোটের, এই জায়গায় আমি তখন জোটের দিয়ে দিব, ঠিক আছে? বিভিন্ন দেশ নতুন জোটের চেষ্টা করতেছে। ওকে, নতুন জোটের চেষ্টা করতেছে, কমপ্লিট। ওকে, এখন যদি আপনি এতটুকু বাদ দিয়ে দেন, চেষ্টা করতেছে, তাইলে আর এটা কোনোভাবেই কমপ্লিট হয় না।
এই বাণিজ্য যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে, এতটুকু বললে কি সেন্টেন্স কমপ্লিট? অথবা বিভিন্ন দেশ নতুন জোট গঠনের, তারপরে আর কিছুই না। তার মানে কি এই চেষ্টা করছে আপনাকে দেয়াই লাগবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা সমাপিকা ক্রিয়া, আর বাকি দুইটা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। এখন এতটুকু আমাকে কনফার্ম করেন যে আপনি বাংলা সেন্টেন্সে দেখে বুঝতে পারবেন কিনা যে বাংলা সেন্টেন্সের ক্রিয়া কোনটা সমাপিকা এবং কোনটা অসমাপিকা, বা কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এটা দেখে বুঝবেন কিনা। এখানে গঠনও, এখানে গঠন, আচ্ছা এখানে গঠনটা দিয়েও আপনি ফাইনাইট করতে পারেন, বাট আমরা এখানে গঠনটা নন ফাইনাইট হিসেবে ধরছি। ক্লিয়ার? গঠনটাও এখানে নন ফাইনাইট ইনফিনিটিভ ইউজ করতে পারি। জোট গঠনের চেষ্টা করছে মানে কি ট্রাই টু কোয়েলিশন দিতে পারি, ঠিক আছে? কোয়েলিশন কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, মানে যুক্ত করা বা গঠন করা, ঠিক আছে? কোয়েলিশন বা কনস্ট্রাক্ট দিতে পারি, সমস্যা নেই, গঠন করা। সো এটা হচ্ছে ট্রাই টু বললাম না, তাহলে এটা ইনফিনিটিভ হয়ে যায়। ওকে, আর ট্রাইটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো আস্তে আস্তে দেখবো আমরা, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এতটুকু পারবেন কিনা যে বাংলা সেন্টেন্স দেখে কি আমরা বুঝতে পারবো যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? পরে আবার কিন্তু জিজ্ঞাসা করেন না, কারণ এগুলো আমি এখনই কিন্তু শিখাই যাচ্ছি, এই জন্য যে ওকে 100 ওকে, সো দেখা যাবে। আর ইংরেজিটা আমরা টেন্স করার পরে শিখবো যে ইংরেজি সেন্টেন্সে কিভাবে ফাইনাইট আর নন ফাইনাইট শেখা যায়। ওকে, আচ্ছা এখানে জাস্ট আমরা নন ফাইনাইট নিয়ে খুব বেশি আমরা এখানে পড়বো না, কারণ এখানে আমরা টিক সলভ করতে আসিনি যে আমাকে জিরান্ড পার্টিসিপল এই নিয়ে অনেক কিছু আলোচনা করতে হবে, ঠিক আছে? আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, তো নন ফাইনাইট যতটুকু আমাদের শেখা দরকার আপাতত আমরা ততটুকুই শিখবো। ওকে, তো দেখেন আমরা জাস্ট নন ফাইনাইট কি বললাম? অসমাপিকা ক্রিয়া, তাই না? তো অসমাপিকা ক্রিয়া আবার কয়েক ভাবে গঠন হইতে পারে, ঠিক আছে? ওই যে আমরা যে বাকি অসমাপিকা ক্রিয়ার কথা বললাম না বাংলা সেন্টেন্সে, তো ওইগুলো আবার গঠন করা যায় কিভাবে? দেখেন, যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায় না, এটা তো আমরা একটু আগেই পড়ে আসলাম, তাই না? তো এখানে এর কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ, ঠিক আছে? আরো কিছু আছে, দেখা দিচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপলের ভিতরে আবার কি কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল তো আমরা এই যে ভার্বের লিস্টেই পড়লাম, পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল। তো আমরা একটু জাস্ট মোটামুটি আলোচনা করে এখান থেকে চলে যাব। তো দেখেন এখানে আমরা কি বলতেছি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন। বাস এতটুকু জাস্ট এখন মনে রাখেন যে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন। যেমন আমি যদি বলি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে ওয়াক মানে কি? ওয়াক মানে হাঁটা, একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাঁ, আর এটা সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে কি এটা নাউন হিসেবে বসছে, ওকে, ভার্বের আগে। সো এটা একটা জিরান্ড। ওকে, যে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন। এগুলো আমরা আরো বিস্তারিত পরে যে করব, হ্যাঁ, আপাতত জাস্ট মনে রাখেন ব্যাপারটা, ঠিক আছে? যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ মানে কি? যেমন দেখেন রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, মানে কি ঘূর্ণায়মান পাথর কখনো শ্যাওলা জমায় না, ঠিক আছে? তার মানে কি রোলিং স্টোন, যেই পাথরটা ঘুরতেছে, তো পাথর ঘুরতেছে, পাথরটা কেমন ঘুরতেছে? রোলিং, তাই না? তাহলে এই নাউনটাকে মডিফাই করতেছে রোলিং দ্বারা, তাহলে কি এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে রোল মানে হচ্ছে ঘোরা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, সো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এজন্য আমরা বলতেছি এটা পার্টিসিপল। ওকে, তো আমাদের আপাতত এত কিছু জানার দরকার নাই, যতটুকু আমাদের জানার দরকার ততটুকু আমরা করছি। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, সেটার নিয়ম হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো হোম, মানে কাজটি শেষ করেই আমি বাড়ি যাব। ওকে, সো হ্যাভিং এর সাথে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এজন্য বলছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মই আমাকে সবসময় মুখস্থ থাকা লাগবে। ওকে, সো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো হোম, মানে কাজটি শেষ করে আমি
বাড়ি যাব, এটা একটা নিয়ম। আর যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা আমাদের লাগবে, হ্যাঁ। ট্রান্সলেশনের ক্ষেত্রে বেশি আমরা ইউজ করি ইনফিনিটিভই, হ্যাঁ। বা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ইনফিনিটিভটা গুরুত্বপূর্ণ। সো ইনফিনিটিভ মানে হচ্ছে টু, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ভার্বের বেস ফর্ম, ক্লিয়ার? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে ভার্বের বেস ফর্মটা আমরা ইউজ করি, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি টু গো, টু গো মানে কি যেতে, এ যুক্ত হয় আর কি। টু ইট খেতে, টু গো করতে, মানে কি তে যুক্ত হয়, এরকম টাইপের একটা বাক্য হয় আর কি যদি আমরা ইনফিনিটিভ ইউজ করি। ওকে, জাস্ট মনে রাখেন এতটুকু, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব আরো, আপাতত আর দরকার নাই এখন। এখন কথা হচ্ছে এইটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ, অ্যালায়েন্স দিলেও হবে, হ্যাঁ, জোট। ওকে, সো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হন তাইলেও আমরা এটা এখনো করব না, এটা করব হচ্ছে প্যাসিভের নিয়ম শেখার পরে, কারণ এখানে প্যাসিভের একটু ব্যাপার আছে। সো আমরা প্যাসিভের রুলস আগে শিখবো, তারপরে এসে করে এটা করতে হবে, নাহলে এখন করাইলেও বুঝবেন না। ওকে, তাহলে ওটা আমরা বাদ দিয়ে রাখলাম। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সেকেন্ড টেন্সে আসতেছি। এতক্ষণ যা যা শিখাইলাম, কি কি শিখলাম? পারসন শিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখছি, আর হচ্ছে ভার্বের ফাইনাইট আর নন ফাইনাইট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে হয় এতটুকু বুঝছি। এবার আমরা আস্তে আস্তে টেন্সের রুলস গুলাই আসি। ওকে, তো দেখেন এবার আমরা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? বাংলা ক্রিয়ার শেষে কি কি আছে? বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, চয়স, চয়ছয়সি, চয়ছয় একের দন্তের ন, সি, স, সেন, এইগুলা থাকবে, মানে এগুলা থাকতে পারে, এবং কাজটি বর্তমানে চলমান বোঝাবে। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কথা, যে বর্তমানে কাজটি চলমান বোঝাবে, তাইলে আপনি বুঝবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিন্তু বাংলা শিখতেছি। ওকে, তো স্ট্রাকচার তো সবার মুখস্থ, তাই না? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সেই স্ট্রাকচার যেন কখনো ভুল না হয়। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ব্যাস এতটুকু আপনার মনে থাকলে হবে। ওকে, এখন আমরা ট্রান্সলেশনে আসি। ওকে, ভালো করে লক্ষ্য করবেন। বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংকাসুরেন্স চালু করেছে। এই টার্মটা আবার অনেকের কাছে নতুন মনে হইতে পারে। ব্যাংকাসুরেন্স মানে হচ্ছে ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স। ওকে, আচ্ছা, ব্যাংকাসুরেন্স চালু করেছে, তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংকাসুরেন্স চালু করেছে। আমাদের সর্বপ্রথম কাজ ট্রান্সলেশন করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে সমাপিকা ক্রিয়া খুঁজে বের করা। আমি কিন্তু প্রত্যেকবারই সেম নিয়ম শেখাবো, একই নিয়মে ট্রান্সলেশন করব বারবার। তো বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংকাসুরেন্স চালু করেছে। এখন আমি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া খুঁজবো। সমাপিকা ক্রিয়া কোথায় থাকবো? লাস্টে দেখবো, ঠিক আছে? চালু করেছে, সরি চালু করছে, চালু করছে। ওকে, আমি এটা ফাইনাইট ভার্ব পাইছি। এখন আমি এটা দেখে নির্ধারণ করব যে এটা কোন টেন্সে হবে। কিভাবে নির্ধারণ করব? ওই যে ওখানে লেখা ছিল বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে। দেখেন এখানে সেও আছে, আবার এটা চলমানও আছে। ভালো করে দেখেন, বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংকাসুরেন্স চালু করছে। করছে মানে কি? এখনো করতেছেই, ক্লিয়ার? আর যদি বলতো যে চালু করেছে, যদি বলতো চালু করেছে, তার মানে কি অলরেডি চালু করেছে। বাট এখন এখানে লেখা চালু করছে। চালু করছে মানে কি এখানে এটা চলমান আছে, চালু করতেছে। বাট যদি বলতো চালু করেছে, তখন আমরা বুঝতাম যে না, এটা অতীত হয়ে গেছে বা অলরেডি চালু করে ফেলছে, তার মানে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা যেহেতু প্রেজেন্টে কন্টিনিউয়াস ফর্মে আছে, তাহলে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। ওকে, সো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। ওকে, সো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবেন, এতটুকু যদি ফিক্স থাকে, তখন আপনি এই যে স্ট্রাকচার আছেই তো, আমরা তো জানি। তো বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি ছিল? প্রথমে সাবজেক্ট, এখন বারবার সাবজেক্ট কিভাবে আসে? কে চালু করছে? এই চালু করার কাজটা কে করছে? চালু করার কাজটা বাংলাদেশ করছে। সো বাংলাদেশ হচ্ছে আমাদের সাবজেক্ট। সো বাংলাদেশ। এরপরে এম ইজ আর, এই তিনটা বসবে। এখন বলেন এম ইজ আর এর কোনটা বসবে? ওই যে আমরা প্রথমে শিখছি না পার্সনের ভিতরে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনটা যায়? এম ইজ আর এর ভিতরে ইজ যায়, পড়ছি না?
তাহলে বাংলাদেশ ইজ, আর আই এর সাথে যায় এম, আর বাকি সব ক্ষেত্রে যায় আর। সো বাংলাদেশ ইজ, এরপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ। এখন ভার্ব, এই চালু করার ইংলিশ কি? চালু করার ইংলিশ কি? দেখেন আমি সবচেয়ে একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে যে আপনার লেখাটা কত স্ট্যান্ডার্ড হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব কত স্ট্যান্ডার্ড লেভেলের লিখতে পারেন, ঠিক আছে, তার উপরে। এখন যদি আপনি বলেন যে স্টার্ট, তাহলে ব্যাপারটা খুবই নর্মাল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনি একটু মানে একটু আভিজাত্যপূর্ণ শব্দ ইউজ করবেন। হ্যাঁ, এখন চালু করার ইংলিশ আমরা তো বলতে পারি যে কমেন্স, কমেন্স মানে চালু করা, ঠিক আছে। লঞ্চ মানে চালু করা, ইন্ট্রোডিউস মানেও হয়, ইন্ট্রোডিউস মানেও চালু করা, ঠিক আছে, বা সূচনা করা, ঠিক আছে, ইন্ট্রোডিউস, বা আপনার যেটা মনে চায় আপনি সেটা দিবেন, ঠিক আছে। তো আমরা দিলাম কমেন্সিং দিলাম, বা লঞ্চিংও দিতে পারেন, ঠিক আছে। তো কমেন্সিং দিই আমি, যে বাংলাদেশ ইজ কমেন্সিং, তার সাথে আইএনজি যোগ, সো কমেন্সিং। বা কেউ যদি মনে করেন যে ইন্ট্রোডিউসিং দিবেন, যে প্রথমবারের মতো যেহেতু বলতেছে তার মানে সূচনা করাই হবে হয়তো, সো ইন্ট্রোডিউসিংটা বেটার, ইন্ট্রোডিউসিং, বাট যেটাই দেন ভুল হবে না। ওকে, সো বাংলাদেশ ইজ ইন্ট্রোডিউসিং। এখন আমাদের কি লাগবে? অবজেক্ট। এখন আমি জিজ্ঞাসা করব ভার্বকে, কি কি চালু করছে, কি চালু করছে? এইবার দেখেন অ্যান্সার আছে, কি চালু করছে? ব্যাংক অ্যাসুরেন্স চালু করছে। কি চালু করছে? ব্যাংক অ্যাসুরেন্স, তার মানে অবজেক্টও আছে, তাহলে ব্যাংক অ্যাসুরেন্স দিবেন। এখন ব্যাংকাসুরেন্স, এটা একটা ইসের টার্ম, ঠিক আছে, বিজনেসের টার্ম। সো বাংলাদেশ ইজ ইন্ট্রোডিউসিং ব্যাংকাসুরেন্স। তাহলে আমাদের কিন্তু এতটুকু ফর্ম শেষ, সাবজেক্ট প্লাস এতটুকু যতটুকু ছিল। এখন পরেরটুকু হচ্ছে এক্সটেনশন, তাই না? পরেরটুকু হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনে আর কতটুকু আছে? প্রথমবারের মতো। তাহলে প্রথমবারের মতো ইংলিশ কি? ফর দা ফার্স্ট টাইম, ফর দা ফার্স্ট টাইম। সো হয়ে গেল যে বাংলাদেশ ইজ ইন্ট্রোডিউসিং ব্যাংক অ্যাসুরেন্স ফর দা ফার্স্ট টাইম। সো বুঝতে পারছেন কি না? ট্রান্সলেশন এটা তো জাস্ট ছোট ছোট ট্রান্সলেশন, এরপরে 2 লাইন 3 লাইনের বড় বড় ট্রান্সলেশন আসবে। সো এইগুলা যদি ভালো করে বুঝতে পারেন তখন পরবর্তীগুলাও আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা কি বুঝতে পারছেন কি না? হ্যাঁ, যে যেটা দেন কোনো সমস্যা নাই, ভার্বের জায়গায় আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এতটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার। এখন আমরা নেক্সট পার্টে যাই। ওকে, এখানে ওকে, অফশোর ব্যাংকগুলো প্রতিনিয়ত ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে। ওকে, তার মানে দেখেন আমরা আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। সো ফাইনাইট ভার্ব এখানে কি? অগ্রাধিকার দিচ্ছে, অগ্রাধিকার দেয়া, অগ্রাধিকার দেয়া। এই জন্য আপনার ভোকাবুলারি অনেক বেশি জানতে হবে, ঠিক আছে। অগ্রাধিকার দেয়া, অগ্রাধিকার দেওয়ার ইংরেজি কি? প্রায়োরিটাইজ, অগ্রাধিকার দেয়া হইতে পারে, অথবা কেউ যদি লেখেন যে এমফাসাইজ মানে গুরুত্ব দেয়া, ঠিক আছে, এমফাসাইজ, তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আপনার যেটা ইচ্ছা দিতে মন চায় সেটা দিবেন, যে প্রায়োরিটাইজ অথবা এমফাসাইজ। হ্যাঁ, তো যেটা দিতে মন চায় সেটা দিবেন। তো আমরা ধরে নিলাম যে অগ্রাধিকার দেওয়ার ইংলিশ আমরা জানি। এখন দেখেন বাংলা ক্রিয়ার শেষে কি আছে? অগ্রাধিকার দিচ্ছে। দিচ্ছে মানে কি? চয়সাই একের আছে, আর অলরেডি এটা কিন্তু দিচ্ছে মানে কি? চলমান। অগ্রাধিকার দিচ্ছে মানে কি? আর যদি বলতো দিয়েছে, যদি বলতো দিয়েছে, তার মানে আমরা বুঝে নিতাম যে অলরেডি দিয়ে ফেলছে, বাট এখনো দিচ্ছে, তার মানে কি? কন্টিনিউয়াস ফর্মে আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখন তো আমি আবার জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস কি? সাবজেক্ট প্রথমে। এখন আমি জিজ্ঞাসা করব অগ্রাধিকার দিচ্ছে, কে অগ্রাধিকার দিচ্ছে? কে অগ্রাধিকার দিচ্ছে? এই যে অফশোর ব্যাংকগুলো। অফশোর ব্যাংকগুলো প্রতিনিয়ত ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে। তার মানে অগ্রাধিকার দিচ্ছে কে? অগ্রাধিকার দিচ্ছে হচ্ছে অফশোর ব্যাংকগুলো। তার মানে এখন সাবজেক্ট হিসেবে অফশোর ব্যাংক।
সো অফশোর আচ্ছা এখানে অফশোর ব্যাংকস, ওকে ওকে, অফশোর ব্যাংকস আমরা দিয়ে দিছি। এখন আমাদের নিয়মে কি ছিল, এম ইজ আর, তাই না? সাবজেক্ট প্লাস এম ইজ আর। এখন এম ইজ আর এর ভিতরে কোনটা যাবে? দেখেন এখানে কিন্তু এস আছে, প্লুরাল ফর্ম, এই যে ব্যাংক গুলো, তার মানে অনেকগুলো ব্যাংক, প্লুরাল ফর্ম। তো প্লুরাল ফর্মের সাথে আমরা কি যাই বলছিলাম? আর, তাই না? তাহলে অফশোর ব্যাংকস আর, এরপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ। তো ভার্ব কি বসাবো আমি? প্রায়োরিটাইজ দিলে প্রায়োরিটাইজিং, এমফাসাইজ দিলে এমফাসাইজিং, যেটা দিলাম তা আমরা প্রায়োরিটাইজিং দিলাম, যে প্রায়োরিটাইজিং। ওকে, সো প্রায়োরিটাইজিং কি? অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং। এবার কি অবজেক্ট, এবার আমরা দিব যে কাকে অগ্রাধিকার দিচ্ছে, কাকে অগ্রাধিকার দিচ্ছে বা কি অগ্রাধিকার দিচ্ছে। তো কি অগ্রাধিকার দিচ্ছে? ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে, তাই না? কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায় না? কাকে অগ্রাধিকার দিচ্ছে বা কি অগ্রাধিকার দিচ্ছে? ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে। তার মানে ক্লায়েন্টের গোপনীয়তার ইংলিশ কি? যে ক্লায়েন্ট সিকিউরিটি দিতে পারেন, নিরাপত্তা, ঠিক আছে? অথবা গোপনীয়তার ইংলিশ হিসেবে কি দিতে পারেন? ক্লায়েন্ট, আরে গোপনীয়তার ইংলিশ সহজ টার্ম ইংলিশ কি? ক্লায়েন্ট সিক্রেসিও দিতে পারেন, সমস্যা নেই, ক্লায়েন্ট সিক্রেসি। অথবা একটা ভালো ইংলিশ আছে কি গোপনীয়তার ইংলিশ ভালোটা কি বলেন তো? হ্যাঁ, প্রাইভেসি, দেখছেন মনে করেন না। হ্যাঁ, ক্লায়েন্ট প্রাইভেসি। ওকে, সো আপনি দিতে পারেন যে অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি। এখন এই যে প্রতিনিয়ত আছে না, এটা তো একটা অ্যাডভার্ব, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, লাস্টে ইউজ করতে পারেন, প্রথমে ইউজ করতে পারেন, মাঝে ইউজ করতে পারেন, যে কোনো জায়গায়। এখন আমি যদি বলি যে অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি রেগুলারলি, প্রতিনিয়ত, বা রেগুলারলিটা এখানে দিলে ভালো হয়, যে অফশোর ব্যাংকস আর রেগুলারলি প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি। ক্লিয়ার? সো আপনি এখানেও দিতে পারেন যে রেগুলারলি অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি, অথবা দিতে পারেন অফশোর ব্যাংকস আর রেগুলারলি প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি। আপনার যেটা মন চায় তখন সেটা দিবেন, কোনো সমস্যা নাই। সো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ক্ল্যান্ডেস্টাইন মানেও গোপন বা গোপনীয়, এটাও জানি। সো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ডে বাই ডেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ডে বাই ডেও হবে। ক্লায়েন্ট প্রাইভেসি মানেই হচ্ছে ক্লায়েন্টের গোপনীয়তা। হ্যাঁ, ক্লায়েন্ট প্রাইভেসি, এই ক্লায়েন্টটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। আবার ক্লায়েন্টটাকে যদি আপনি নাউন হিসেবে ধরেন তখন আবার ক্লায়েন্টস প্রাইভেসি হয়, ক্লায়েন্টস প্রাইভেসি। বাট ক্লায়েন্ট প্রাইভেসি মানেই হচ্ছে ক্লায়েন্টের গোপনীয়তা। এখানে ক্লায়েন্টটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? সো না, ক্লায়েন্ট প্রাইভেসি দিলেও ভুল নাই। যেমন আমরা অনেক সময় বলি না ভিলেজ ডক্টর, তখন কি আমরা বলি যে ভিলেজ ডক্টর বলি না কিন্তু, তাই না? ভিলেজ ডক্টর, এই ভিলেজটাকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কারণ এই নাউনটাকে আমরা এখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেছি। ঠিক সেম ভাবে এই ক্লায়েন্টটাকেও আমরা এখন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেছি। ক্লায়েন্ট সাধারণত নাউন হিসেবে ইউজ করা হয়, কিন্তু এটাকে যখন আমি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব তখন সেটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন ভিলেজ ডক্টরের মতো। ঠিক আছে? সো এস না দিলেও হবে। সো এই হচ্ছে আমাদের এখানকারই। এখন আমরা আরেকটা এখানে দেখি, বলতেছে যে শুল্ক বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ছে। কি লেখা? শুল্ক বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ছে। তাহলে আমরা যাব হচ্ছে ফাইনাইট ভার্বে। কোথায় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া? এই যে বাড়ছে, বাড়ার ইংলিশ কি? ইনক্রিজ ধরলাম। বা আরো যদি আপনারা পেপার পত্রিকা পড়েন তাহলে সেখান থেকে পাবেন স্কাই রকেট মানে ঊর্ধ্বগতিতে যাওয়া। ঠিক আছে?
সৌরভ, সৌরভ, অজমেন্ট, অজমেন্ট। সো এগুলো আপনাকে শিখতে হবে, হ্যাঁ, পেপার পত্রিকা পড়ে যেখান থেকে হোক। ভোকাবুলারি যদি শিখতে পারেন তাইলে আপনার লেখা আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হতে থাকবে, ঠিক আছে। তো যা যা ভোকাবুলারি জানতে হবে সেটা এই ফাইনাইট ভার্বে ইউজ করতে হবে, তাইলেই বেটার। ওকে, আচ্ছা, তো আমাদের কথা যাক। যেহেতু এখানে লেখা বাড়ছে, তার মানে কি কন্টিনিউয়াস ফর্মে আছে। কিন্তু যদি বলতো বেড়েছে তাহলে বলতাম যে আগে চলে গেছে, তাই না? কিন্তু বাড়ছে মানে কি কন্টিনিউয়াস ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। ওকে, তাহলে আমরা জিজ্ঞাসা করব কে বাড়তেছে, কে বাড়তেছে, কে বাড়তেছে হচ্ছে পণ্যের দাম, বাড়তেছে হচ্ছে পণ্যের দাম। পণ্যের দামের ইংলিশ কি? পণ্যের দামের ইংলিশ কি? The prices of commodities, the prices of commodities। আচ্ছা, আপনাদেরকে একটা নাউন ফ্রেজ শেখানোর দরকার, সেটা হচ্ছে এ বা দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, ঠিক আছে? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সো এই নাউন ফ্রেজটা আমরা কখন ইউজ করি? এই যে এইরকম এর, এর এই অফ মানে বোঝাই এর, ঠিক আছে, এর বোঝায়। যেমন পণ্যের দাম, পণ্য প্লাস এর দাম, ঠিক আছে। তো এই পণ্য মানে হচ্ছে এই নাউন, ঠিক আছে। তাহলে এই যে দা, দা কমোডিটিস, এই যে পণ্য, পণ্য মানে হচ্ছে এই নাউন কমোডিটিস, আর প্রাইস দাম, এই যে এই নাউন দাম। সো দা প্রাইসেস অফ কমোডিটিস। আচ্ছা, এটা আমি এরপরেও আর একটু ভালো করে দেখাবো না যখন ফ্রেজ করাবো। সো দা প্রাইসেস অফ কমোডিটিস মানে পণ্যের দাম। এবার কি এম ইজ আর এর ভিতরে কোনটা যাবে? যেহেতু প্রাইসেস যে কোনো একটা কমোডিটিস না, কিন্তু পণ্যের দাম মানে কিন্তু সব অনেকগুলো পণ্যের দাম, একটা পণ্যের দাম না। তাহলে দা প্রাইসেস অফ কমোডিটিস আর বাড়ছে, বাড়ার ইংলিশ কি? যদি ধরেন ইনক্রিজিং তাহলে ইনক্রিজিং, ইনক্রিজিং। এইবার বাকিটুকু দেখেন, এখানে কিন্তু আর নাই কি বাড়ছে, কেন বাড়ছে, এগুলা নাই। এখন এখানে লেখা কি? শুল্ক বৃদ্ধির কারণে। কেন বাড়তেছে? শুল্ক বৃদ্ধির কারণে। কারণের ইংলিশ কি? কারণের ইংলিশ অনেক রকম, ডিউ টু, ওয়িং টু, তাই না, বিকজ অফ, ঠিক আছে। যে কোনো একটা দিলেই হলো। ডিউ টু কি? শুল্ক বৃদ্ধির কারণে, ডিউ টু দা ইনক্রিজ, ওই যে আবার সেই ভার্বাল নাও, এই নাউন ফ্রেজ শুল্ক বৃদ্ধির, ঠিক আছে। তাহলে দা ইনক্রিজ, দা ইনক্রিজ অফ ট্যারিফ। So the prices of commodities are increasing due to the increase of tariffs. হ্যাঁ, ট্যাক্স ইনক্রিমেন্ট দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আজকে আমরা মোটামুটি অনেকটাই করছি, অনেকের ঘুম টুম চেপে যাইতে পারে। আজকে তো প্রায় আমরা 1.5 ঘন্টা ক্লাস করলাম, তাই না? তো এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন কিনা? কারণ টেন্সের আমাদের সেকেন্ড ক্লাস হবে টেন্স নিয়ে, ঠিক আছে। কারণ আরো কতগুলো আছে, আজকে তো দুইটা করলাম, তাই না? এখনো বাকি যে 10টা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করব, এরকম ট্রান্সলেশন দিয়ে দিয়ে, ঠিক আছে। সো টেন্সের আরেকটা ক্লাস আমাদের হবে। সো এতটুকু পর্যন্ত। আচ্ছা, এটা আমি আরেকবার বোঝাচ্ছি। এই যে আমাদের একটা ফ্রেজ আছে, ঠিক আছে। এই ফ্রেজটা আমরা এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন মনে করেন যে গ্রামের ডাক্তার, যেমন আমি বললাম গ্রামের ডাক্তার, হ্যাঁ, তাহলে আমি কি গ্রাম এর। আচ্ছা, এটা একটু আলাদাভাবে বোঝাইতে পারলে ভালো হয়। যেমন আমি মনে করলাম যে গ্রামের ডাক্তার, গ্রামের ডাক্তার, তাহলে এর মানে হলো কি? গ্রাম প্লাস এর প্লাস ডাক্তার। তো এই জাতীয় জিনিসের ইংরেজি করতে হলে আমাদেরকে এই নাউন ফ্রেজটা ফলো করতে হয়, ঠিক আছে। এই যে এর জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি, যার সাথে এর থাকবে যে গ্রাম, সেটা হচ্ছে লাস্ট নাউন বা এই নাউন অফের পরে, ঠিক আছে। আর যে ডাক্তার থাকবে সেটা হচ্ছে ফার্স্ট নাউন। তার মানে আমরা কি লিখতে পারি? দা ডক্টর, এই যে দা ডক্টর প্লাস অফ, দা ডক্টর অফ, আর কি গ্রাম, এই যে যার সাথে এর যুক্ত থাকবে সেটা লাস্টে, দা ডক্টর অফ ভিলেজ।
দ্য ডক্টর অফ ভিলেজ, গ্রামের ডাক্তার, ঠিক আছে। তেমনি ভাবে পণ্যের দাম, পণ্যের দাম, পণ্য প্লাস এর প্লাস দাম, তার মানে কি দা প্রাইসেস অফ কমোডিটিস বা গুডস, যেটা খুশি দিতে পারেন। তো সেটা আমরা প্রথমে দিছি যে পণ্যের দাম। এখন দেখেন পণ্যের দাম বাড়তেছে, বাড়তেছে কে? পণ্যের দাম। সো পণ্যের দাম, এবার আমরা কি এম ইজ আর এর ভিতরে কোনটা আনবো? যেহেতু এটা আমরা প্রাইসেস লিখছি, কারণ একটা পণ্যের দাম তো বাড়তেছে না, সবগুলো পণ্যের দামই বাড়তেছে, ঠিক আছে। একটা পণ্যের দাম বাড়লে কখনো সেটাকে পণ্যের দাম বাড়া বলে না, ঠিক আছে। অনেকগুলো পণ্যের দাম বাড়লে তখনই আমরা বলি যে পণ্যের দাম বাড়তেছে। সো প্রাইসেস। সো এখন আমরা আনলাম এম ইজ আর এর ভিতরে আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ইনক্রিজিং। তাহলে এখানে লেখা হয়ে গেছে যে দা প্রাইসেস অফ কমোডিটিস আর ইনক্রিজিং, মানে পণ্যের দাম বাড়তেছে। এবার বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে শুল্ক বৃদ্ধির কারণে। কিসের কারণে বাড়তেছে? শুল্ক বৃদ্ধির কারণে। এখন কারণের ইংলিশ কি? ডিউ টু, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, ঠিক আছে। এগুলো হচ্ছে কারণ, এই কারণে এটা হয়েছে, ঠিক আছে। সো কারণে বা বিকজ অফ কি, কিসের কারণে? শুল্ক বৃদ্ধির কারণে। কি বৃদ্ধির কারণে? শুল্ক বৃদ্ধির। ওই যে আবার সেই ওই নিয়মে করতে পারি আমরা, শুল্ক বৃদ্ধির। তাহলে শুল্ক বৃদ্ধি মানে আমরা একবারও যদি করেন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিউ টু ট্যাক্স ইনক্রিমেন্ট বা ট্যারিফ ইনক্রিমেন্ট। ওই যে একজন লিখছে, যেমন দেখলাম ট্যারিফ ইনক্রিমেন্ট, এইভাবে লিখতে পারেন। অথবা লিখতে পারেন কি ডিউ টু দ্য ইনক্রিজ অফ ট্যারিফ, মানে শুল্ক বৃদ্ধির কারণে। The prices of commodities is increasing on account of, হ্যাঁ on account of মানে কারণে দিতে পারেন, on account of increasing of tax, হ্যাঁ হইতে পারে। মোহাম্মদ আশরাফুল। কেন প্রাইস, কেন দামগুলো, আমরা অনেক সময় বলি না দামগুলো বেশি মনে হচ্ছে, জিনিসপাতির দামগুলো অনেক বেশি মনে হচ্ছে। সো প্রাইসেস তো প্লুরাল হতে পারে, সমস্যা নাই তো। প্রাইসেস প্লুরাল হইতে পারে, একটা পণ্যের প্রাইস তো আমরা বলতেছি না, ক্লিয়ার? অনেকগুলো পণ্যের প্রাইস বলতেছি। ওকে, সো এতটুকু পর্যন্ত কারোর প্রবলেম আছে কিনা, বা আপনি বুঝতেছেন কিনা যে আপনাকে আস্তে আস্তে কিভাবে ট্রান্সলেশনের দিকে যাওয়া লাগবে? ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, আমরা এখানে শেষ করতেছি। সো বাকি যে 10টা টেন্সের ক্লাস আছে, এই 10টা টেন্সের ক্লাসও আমরা ঠিক এইভাবেই ট্রান্সলেশন দিয়ে পরবর্তী দিন শেষ করব। ওকে, সো আপনারা আস্তে আস্তে ভোকাবুলারিও শিখবেন একটু বেটার ওয়েতে, যাতে ট্রান্সলেশন গুলো করলে ভালো হওয়া যায়। এখন কথা হচ্ছে যে কারোর কোনো মানে সমস্যা হইতেছে কিনা এইভাবে পড়াইলে, বা আপনি বুঝতেছেন কিনা? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আচ্ছা লাল কলম ইউজ করলে আমার মনে হয় আরো খারাপ হবে। নীল কলমটা একটু খুঁজে পাওয়া যায়। লাল কলম কই? এটা রেড, দেখেন রেডে কেমন আসে। রেডে ভালো হয়।
কি মনে হইতেছে? হ্যালো হ্যালো বানানো ভুল গেছে। ঠিক আছে, রেড রেডে কি বেটার মনে হয়, না নীল ব্লু ভালো ছিল? আর রেড 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 আমার কাছে একটু মনে হইতেছে না? রেডের চেয়ে আমার কাছে এই কালারটাই একটু বেশি চোখে ধরার মতো, বোঝা যায় তাই না? হ্যাঁ, ব্লুটাই মনে হয় ভালো ছিল। ঠিক আছে, ব্ল্যাক ব্ল্যাক দিলে কেমন আসে? ব্ল্যাক ভালো আসে? হ্যাঁ, ব্ল্যাক যেহেতু মানে যেহেতু সাদা, ব্লুটা ইউজ করলে বেটার হবে। ঠিক আছে, আমি অনেক অ্যানালাইসিস করে দেখছি আর কি, হ্যাঁ, যে ব্লুটা বেটার, বোঝা যায় অন্তত। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি আশা করতেছি যে আপনাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করব, যতটা আমি নিজে পারি ততটা আপনাদেরকেও শেখানোর ট্রাই করব। তো ব্যাপার হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে এই প্র্যাকটিসটা আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারেন। ঠিক আছে, আপনার সামনে এখন আপনার যদি মনে হয় যে না, আজকে তো এই জিনিসগুলো শিখছি, আজকে এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখি মনের মতো করে, যে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি একটা জিনিস লিখলেন, তো আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে, কারণ আরো অনেক কিছুই আপনি জানেন না। ঠিক আছে, বাট আমি আপনাকে কয়েকটা ক্লাস করাই শিখাইনি, তারপর আপনি বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন। কারণ এখনো গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলা, যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে প্যাসিভের রুলস বা ভয়েসের রুলস। ভয়েস মানে কিন্তু শুধু ভয়েস চেঞ্জ না, ভয়েস চেঞ্জের ক্লাস করাবো আমরা 17-18 ক্লাসের দিকে, বাট ভয়েসের রুলসের খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের ট্রান্সলেশন বলি বা যে কোনো জায়গায় বলি, সেখানে প্রায় 80-90% সেন্টেন্স, 80-90% সেন্টেন্স, সেটা নিউজ পেপার বলি বা যে কোনো জায়গায় বলি, সেটা ইউজ করা হয় প্যাসিভে। তো আপনি যদি বাংলা প্যাসিভের রুলস না জানেন, তাহলে এটা আপনার জন্য টাফ হয়ে যাবে, হ্যাঁ। সো এটা আস্তে আস্তে আরো কিছু ক্লাস করাই, তারপরে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, রেকর্ড আমি দিয়ে দিব। সবাই টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছেন, টেলিগ্রামের যে ইংলিশ গ্রুপ আছে, ওই ইংলিশ গ্রুপে আমি এরকম ক্লাস ওয়ান বলে এখানে লিংক থাকবে হচ্ছে ক্লাসের, এবং নিচে পিডিএফ। ঠিক আছে, পিডিএফ লিংক থাকবে, পিডিএফ এর লিংক থাকবে। ওকে, সো প্রত্যেকবার ক্লাস যখন 2 হবে, তখন আবার ক্লাস 1 এর নিচে আবার ক্লাস 2 লিখে ক্লাসের লিংক, তারপর পিডিএফ এর লিংক। সো প্রত্যেকটা ক্লাসে এরকম হবে, ক্লাসের লিংক সহ পিডিএফ এর লিংক আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে দেখবেন। ক্লিয়ার? ক্লাস রেকর্ড নিয়ে টেনশন করার দরকার নাই, ক্লাস রেকর্ড আপনি সারা জীবন রেখে দিন, কোনো সমস্যা নেই। ওকে, প্র্যাকটিসের জন্য আপনারা একটা বই কিনতে পারেন, সেটা হচ্ছে ওই যে ব্রিটিশ ইংলিশ ট্রান্সলেশন নামে একটা বই আছে। ঠিক আছে, ব্রিটিশ ইংলিশ ট্রান্সলেশন, এরকম একটা বই আছে। সো ওই বইটা আপনারা দেখতে পারেন। ওকে, পড়া কি থাকবে? পড়া থাকবে, আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দিছি না, আপনি সেই অনুযায়ী পড়বেন। আমি তো আলাদা প্রতিদিন পড়া দিব না, এভাবে শেখাবো আর আপনি এগুলা নোট করে ফেলবেন। আর আপনাদের তো পড়া দেয়াই আছে, পড়া দেয়া আছে কিসে? এটার জন্য কিন্তু আমি ফার্স্ট ক্লাসে শিখাই দিছি। ফার্স্ট যে কম্বাইন্ড ক্লাস হয়েছে 2 ঘন্টার,
ওখানে কিন্তু আমি বলে দিছি যে কিভাবে কোনটা কিভাবে পড়তে হবে, ঠিক আছে, আর এক্সামে কিভাবে আসবে। সো এক্সামের কোশ্চেন যেহেতু আমি নিজে করব, সো আমি বানায় বানায় কঠিন করে করব আমার মতো করে। সো যেই দিন যেই টপিকের পরীক্ষার রুটিন দেয়া আছে ওই রুটিন অনুযায়ী আপনি পিডিএফ থেকে খুব সুন্দর করে পড়ে ফেলবেন। ক্লিয়ার? ভোকাবুলারির এক্সাম আমি বলে দিচ্ছি। ভোকাবুলারির এক্সাম দেখবেন যে আপনাদের যে পিডিএফ দিছি ওই জায়গায় ইংলিশ ভোকাবুলারি নামে একটা পিডিএফ আছে, ইংলিশ ভোকাবুলারি .pdf এরকম একটা পিডিএফ আছে। সো ওই ইংলিশ ভোকাবুলারি পিডিএফ এর প্রথম পেজ, দ্বিতীয় পেজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেভাবে লেখা আছে এক্সামে, তেমনি এই 4 পেজ পড়বেন, এই পিডিএফ এর প্রথম 4 পেজ এইভাবে। না, অঙ্কিতা রায়, যদি আপনি প্রায়োরিটাইজিং দ্য প্রাইভেসি অফ ক্লায়েন্টস, এটাও সঠিক, ঠিক আছে। ওই যে আমরা বললাম আমরা নাউন ফ্রেজও ইউজ করতে পারি, ক্লায়েন্ট প্রাইভেসি মানেও যা, তেমনি ভাবে দ্য প্রাইভেসি অফ ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের প্রাইভেসি, একই কথা। দ্য প্রাইভেসি অফ ক্লায়েন্টস, এটাও একই কথা, সেম। সো ক্লায়েন্ট প্রাইভেসি আর দ্য প্রাইভেসি অফ ক্লায়েন্টস একই কথা, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? যেমনি ভাবে আমি বললাম না, ভিলেজ ডক্টর আর দ্য ডক্টর অফ ভিলেজ, একই কথা। আচ্ছা, আইসিটি শুধু হার্ডওয়্যার দেয়া, আইসিটি অনেকে বুঝতেছেন না, তাই না? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, ওয়েট। এই জায়গা থেকে কম্পিউটার হার্ডওয়্যার শুরু হবে, ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়্যার, যেখানে কম্পিউটার সংগঠন থেকে শুরু, ঠিক আছে। সো কম্পিউটার হার্ডওয়্যারের ভিতরে কম্পিউটারের এই যে গঠন, সেন্ট্রাল ইউনিট, আউটপুট ইউনিট, এইগুলা, সিস্টেম ইউনিট, তারপরে যে প্রসেসর যেগুলো আছে, মাদারবোর্ড, এইগুলা হচ্ছে হার্ডওয়্যার। ওকে, ইন্টারফেস, পোর্ট, এইগুলা হচ্ছে হার্ডওয়্যারের ভিতরে। ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও ডিলিট হয়ে যায়, এটা আমি জানি, আর সেরকম ভাবে আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 30 দিন পর আপনাদেরকে রেকর্ড দিয়ে দেওয়া হবে। কারোর এক্সামে প্রবলেম হইলে সে পরবর্তীতেও এক্সাম দিতে পারবেন, লিংক সেভ করে রাখবেন, পরবর্তীতেও পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আজকে ক্লাস মোটামুটি শেষ। এখন এই যে কোশ্চেন করতেছেন, একটু অ্যান্সার দিচ্ছি। যদি কারোর এক্সাম রুটিন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক কইরেন, ঠিক আছে, আমি দেখাই দিব না, ঠিক আছে। অথবা একটু নিজে প্রত্যেকটা পিডিএফ খুঁজে খুঁজে একটু দেখেন, ঠিক আছে, তাহলে আপনি নিজেই খুঁজে পাবেন। প্রত্যেকটা পিডিএফ একটু খুঁজে খুঁজে নিজেই দেখবেন, দেখলে আপনি খুঁজে পাবেন। এই যে যেমন এটা আমরা খুঁজে পাইলাম না, একটু নিচে আছে 31 পেজে, ঠিক আছে, বাট আছে। এরপরে থেকে সিকোয়েন্সিয়ালি দেয়া আছে, ঠিক আছে। ইনপুট আউটপুট, এই যে ইনপুট আউটপুট ইউনিট এখানে দেয়া আছে। ওকে, সো এখান থেকে পড়বেন।
ওকে, সো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। তো আপনাদের যেভাবে পড়াই আপনারা সেভাবে পড়েন, আর অন্তত একটু নোট রাখেন যাতে প্রথম ক্লাসের জিনিসও আপনার 15তম ক্লাসে যে মনে থাকে, নাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না, আমি বারবার করে বলতেছি। হ্যাঁ, আর আমি ট্রাই করব কোর্সটা 500 টাকার হইলেও আপনাকে অনেক বেশি শেখানোর, ঠিক আছে? এটাকে কখনোই ওইভাবে অনেকে মনে করে যে আসলে 500 টাকার কোর্স কি আর শেখাবে। আর আমি অনেক জায়গায় দেখছি যে আমাকে ভর্তি হওয়ার আগে অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই ক্লাস কি ঠিকঠাক হবে, বা আপনি যা যা বলতেছেন তাই তাই কি করাবেন, ঠিক আছে? তার মানে বুঝলাম যে আহ কোনো কোনো জায়গায় হয়তো বা সে ধরা খেয়ে আসছে, এজন্য একথা বলতেছে। তা আমি বললাম যে আমি চেষ্টা করবো আমার বেস্ট দিয়ে শেখানোর। ওকে, তো এই হচ্ছে বিষয়, আমি শেখাইতেছি, আপনিও শেখেন, আশা করি ভালো করবেন। ওকে, এক্সাম রুটিন আমি হচ্ছে প্রতিদিন আপনাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন দিয়ে দিব, ঠিক আছে? প্রতিদিন সবকিছু আপডেট প্রতিদিন দিয়ে দিব। ওকে, কেউ যদি কেউ যদি কেউ যদি হচ্ছে টেলিগ্রামে অ্যাড না হইতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অ্যাড করে দিব না, ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ার আছেন তারা অন্তত ইংলিশ আর ম্যাথটা একটু ভালো করে শিখেন, বাকি কিছু নর্মালি গেলেও সমস্যা নাই, ঠিক আছে? বাংলা ক্লাস শুক্রবারে নেব, ঠিক আছে? এই শুক্রবারে নিয়ে নেব বাংলা ক্লাস। আপাতত আমরা এই 3 দিন ইংলিশ আর ম্যাথ করব। তো তো যখন আমাদের ইংলিশ মোটামুটি আরো বেশি করানো হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টের প্রতি আরো বেশি দেখব। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এতটুকু। আমরা নেক্সট দিন আবার শুরু করব। ওকে, আজ অনেক রাত হয়ে গেছে। ম্যাথের ইংলিশ ভার্সনও করানো হবে, ঠিক আছে? ম্যাথের ইংলিশ ভার্সনও আমরা খুব দ্রুতই শুরু করব, আগে বাংলা দিয়ে বোঝাই নি, তারপরে ইংলিশ করব। ওকে, যেমন ম্যাথে আমরা করলাম কি, গতকাল হচ্ছে প্রবাবিলিটির বাংলা ভার্সন করছি, আর একটা প্রবাবিলিটির যে পরের দিন আমরা করব, তো সেদিন দেখবেন যে রিটেনের সাথে আমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই করব। ওকে, ওকে, কোশ্চেন করতে থাকলে আসলে শেষ হবে না। যদি কারো কোনো কিছু, আর পরীক্ষার রুটিন টেলিগ্রাম গ্রুপেও দেয়া আছে, আমি আবার দিয়ে দিব আজকে রাত্রে, আবার আপনাদের ফেসবুক গ্রুপেও দেয়া আছে। হ্যাঁ, দেখে নিন একটু, অথবা আমি টেলিগ্রামে আবার দিয়ে দিব, সমস্যা নাই, কম্বাইন্ড গ্রুপে। ওকে, আজকের মতো এতটুকুই। ডান।